ও হ্যাঁ, এটা এটা তো করবই। আগে কথা বললো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সবাই কি আসছেন না বাসা থেকে অনেকে ক্লাস করতেছেন? বাসা থেকে স্যার, বাসা থেকে অনেকে ক্লাস করছে। ও আচ্ছা, একটা সমস্যা নাই। 10-15 মিনিটের মধ্যে আরো অনেকেই আসবে, বৃষ্টির মধ্যে। বৃষ্টি আপনাদের ওইখানে হলো, এখন ওইটা মনে আমাদের দিকে আসতেছে, বুঝছেন? আমাদের দিকে অবস্থা মোটামুটি ইয়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্রাদার। এখন আজকের ক্লাসে 50% নতুন জিনিস দেখায় দিয়েন, আর 50% ওই আগের গুলো একটু রিপিট করেন আর কি। আগের নতুন জিনিসগুলো আগে দেখায় দেন আর কি। আর নতুন স্টুডেন্ট আসতেছে তো কিছু। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা অফ করলাম। হ্যাঁ, প্রথমে একটা কাজ করা হয়েছে। প্রথমে দেখি যে কারো কোনো ইয়ে আছে, কোয়েশ্চেন আছে নাকি, যে আমরা কাজ যেটা পড়ালাম, তো ওখান থেকে আমি তো বাসায় হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কাজল ভাই, গত ক্লাসটা হচ্ছে কি, গত ক্লাসটা একটু বিগ ক্লাস হচ্ছে, তো এই কারণে দেখা গেছে কি শেষের দিকে ধরা পড়া লাগে গেছে। আচ্ছা, শেষের দিকে যে ওই যে ক্যালস ফাংশন দিয়ে যে মাইনাস করলেন ক্লাসটাই আরেকবার রিপ্লে আছে, মানে ওই যে শেষের দিকে যে ফ্লোট লেফট করে করে যে আপনার যে গ্রিডের যে ফ্লোট লেফট সেকশনটা, ওইটার যা মনে হয় মানে একটু কম বুঝছে আর কি। তাছাড়া ফ্লেক্স আর পার্সেন্টেজ দিয়ে মোটামুটি বুঝতে পারছি সবাই। লাস্টেরটা একটু কম বুঝছে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, মোটামুটি মনে হয় কোশ্চেন নাই। লিজু, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এখনো অনেক আসেনি, সেহেতু আমরা রিক্যাপ করি নাকি, রিক্যাপ করে তারপরে হচ্ছে যে নতুন কিছু ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, কর, যেটা ভালো হয়। যাই হোক, আমাদের আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে যে আপাতত HTML and CSS কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রাথমিক অবস্থা। মানে HTML CSS শেখা ছাড়া আসলে ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এটা হচ্ছে যে লাগে, সব থেকে এটা গুরুত্ব আছে। তো HTML এবং CSS মূলত কি? HTML-টা হচ্ছে যে আমাদের একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে এখানে আমরা একটি স্ট্রাকচার বানাচ্ছি হচ্ছে যে HTML দিয়ে। যেমন আমি উদাহরণ হিসেবে এটাকে বলছি, কিংবা তারা আরো সহজে বুঝতে পারবে, আইডিয়া হচ্ছে যে যারা যে টিনের ঘর কিংবা মাটির ঘর বানাইতো, তাদের হচ্ছে যে প্রথমে আগে বাঁশ দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচার তৈরি করার পরে কি করে ওখানে হচ্ছে যে কিংবা আমাদের একটা যে বিল্ডিং গুলো হয়, বিল্ডিং এ হচ্ছে যে প্রথমে যদি ছাদ দিকে গেলে ছাদের ক্ষেত্রে হচ্ছে একটা রড দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে নেয়। তো ওইটাকে আমরা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইট একটা বিল্ডিং করবো, একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, আর সেক্ষেত্রে আমাদের একটি স্ট্রাকচার দরকার, এলিমেন্টগুলোর আমরা একটি স্ট্রাকচার দরকার। সেই স্ট্রাকচারটা মূলত হচ্ছে যে HTML।
HTML এর ফুল ফর্মটা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমরা যেটা বেসিক্যালি বুঝবো সেটা হচ্ছে যে HTML দিয়ে আমরা একটি স্ট্রাকচার তৈরি করবো। হ্যাঁ, স্ট্রাকচার তৈরি করবো। আর CSS টা এখানে কি করবো? CSS টা হচ্ছে যে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করবো ওর উপর বেসিস করে আমরা বিভিন্ন স্টাইলাইজেশন করবো। আর স্টাইলাইজেশনের যে বিষয়গুলো HTML অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, বাট আমরা CSS দিয়ে যখন করবো তখন এটা খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে করতে পারবো। তো HTML টা মূলত লিখতে হলে আমাদের যেটা করা লাগে, আমরা লিখতে পারি একটি ফাইলে, যে ফাইলটা হচ্ছে যে কোনো নাম থাকতে পারে, HTML বলেন কিংবা যে কোনো নাম। যদি আমরা বলি স্টার্টিং যে কোনো নামে আমরা একটা ফাইল দিই। শুধুমাত্র আমাদের যে জিনিসটা কম্পালসারি সেটা হচ্ছে যে এক্সটেনশনটা, ফাইলটা টাইপ। যেমন প্রতিটা ফাইলের একটা এক্সটেনশন থাকে, যেমন টেক্সট ফাইলের ক্ষেত্রে আমরা TXT। আবার যখন আমরা বিভিন্ন ইমেজ ফাইল দেখি তখন দেখতে পাবো যে ইমেজের শেষে .jpg কিংবা PNGI এগুলো থাকে, এগুলোকে বলে এক্সটেনশন। আবার ভিডিও ফাইলের ক্ষেত্রেও সেম বিষয়, MP4, অডিও ফাইলের ক্ষেত্রে MP3। তো HTML একটা যেহেতু ফাইল, তো এই ফাইলটা হচ্ছে যে এক্সটেনশনটা হচ্ছে HTML, জাস্ট HTML। তো যখন আমরা একটি HTML ফাইল তৈরি করব তখন হচ্ছে যে এটাকে আমরা যদি ব্রাউজারে রান করি, তো এটা ব্রাউজার রিড করতে পারে। করতে হচ্ছে যে এর ভিতরে আমরা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে আমরা কিছু জিনিস লিখব, কিছু কমান্ড লিখব, যে কমান্ডগুলো HTML-টা পড়তে পারে এবং ওই অনুযায়ী আমাদের একটি আউটপুট দেয়। এটা হচ্ছে যে আমাদের একটি HTML ফাইল। আমরা এটাকে যে কোনো কোড এডিটর দিয়ে এডিট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এডিট করবো যে কোনো একটা কোড এডিটরে এবং এটা রান করবো হচ্ছে শুধুমাত্র ব্রাউজার। তো HTML লেখার ক্ষেত্রে আমরা প্রথমে একটি ডক টাইপ দিই, ডক টাইপ HTML। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে HTML-টা যখন ব্রাউজারে রান হচ্ছে তখন ডক টাইপ HTML যখন লেখাটা আসতেছে তখন ব্রাউজারটা ধরে দিচ্ছে যে হ্যাঁ এটা একটি HTML ফাইল। অর্থাৎ HTML এর যেগুলো রুলস আছে ওই রুলস অনুযায়ী ওই হচ্ছে আউটপুটগুলো প্রকাশ করবে। তো HTML আমরা দেখছি যে সবকিছু হচ্ছে যে ট্যাগ। হ্যাঁ, সবকিছু আমরা হচ্ছে যে HTML এর সবকিছু লিখতে হয়, আমাদের একটি জিনিসই লিখতে হয়, সেটা হচ্ছে যে ট্যাগ। তো ট্যাগের বিভিন্ন প্রকার ট্যাগ আছে, যেটা আমরা আলোচনা করছি, সেটা একটু বিকাশ আমরা করব। তো HTML এর কিছু মাস্ট ইউজ ট্যাগ আছে, যেমন হচ্ছে যে HTML। নর্মালি HTML এর যেটা মূল ট্যাগ থাকে HTML, এটা হচ্ছে একবারে লিখতে হবে। আর তারপরে আমাদের একটি ট্যাগ আছে হেড ট্যাগের ভিতরে কি, হেড ট্যাগের ভিতরে আমরা হচ্ছে যেগুলো ট্যাগ আমাদের সরাসরি আউটপুট আসে না, সরাসরি বডিতে আউটপুট আসে না, হয়তো স্ক্রিপ্ট কোনো কাজ করে কিংবা কোনো স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করতে কিংবা কোনো এক্সটার্নাল CSS ফাইল লিঙ্ক করতে, কিংবা অনেক সময় স্ক্রিপ্ট অনেক মেটা ট্যাগ থাকে, ওগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করবো তখন হচ্ছে যে হেড ট্যাগে আর বডি ট্যাগটা কি, বডি ট্যাগের ভিতরে আমাদের সবগুলো ট্যাগ থাকবে যেগুলো ব্রাউজারে শো করবে। যেমন আমরা লিখি
আমি এর আগে দেখাইছি যদিও। এটা একটা হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা কি করতেছে? হেডিং ট্যাগটা করতেছে যে এখানে একটা একটু মোটা এবং একটু বড় একটা টেক্সট আমরা এখানে জাস্ট এই স্কুল ভিতরে একটা টেক্সট লিখলাম এবং এখানে হচ্ছে যে আমাদের এটা সুন্দরভাবে টেক্সটটাকে একটু মডিফাই করে শো করছে। তো এখানে এই স্কুলটা যদি আমরা কেটে দিয়ে যদি আমরা শুধুমাত্র ডিপ কিংবা অন্যান্য কোনো ট্যাগ লিখি তাহলে এই চেঞ্জটা আমরা আর পাচ্ছি না। তাহলে এখানে কি বোঝা যাবে যে ব্রাউজার আমাদের ট্যাগগুলো করছে, ট্যাগগুলো রিড করতেছে। রিড করার পর কি হচ্ছে যে ট্যাগ অনুযায়ী এই ট্যাগ অনুযায়ী ওটা ব্রাউজার অটোমেটিকলি আপডেট দিচ্ছে। আমরা যদি এই চোয়ার লিখি সেক্ষেত্রে দেখবেন যে এই চোয়ারটা একটু বড় হচ্ছে এবং একটু বড় লাগা হচ্ছে। অথচ আপনাদের এখানে কি দেওয়ার পরে আমরা কিন্তু সেই চেঞ্জটা বের করি। সেক্ষেত্রে কি হচ্ছে ব্রাউজারটা বুঝতে পারতেছে হ্যাঁ এটা এই শো করতে হবে, এটা ফিল্টার এটাকে এভাবে শো করতে হবে। তো মেন যে বিষয়টা এই মেন বিষয়টা হচ্ছে যে ট্যাগ অনুযায়ী ব্রাউজার ওটাকে শো করে। আর আমরা হচ্ছে যে পরবর্তীতে স্টাইল যখন করবো তখন আমরা হচ্ছে যে ট্যাগ অনুযায়ী স্টাইল করতে পারবো। প্লাস আমরা যেটা করতেছি যে আমরা তো শুধুমাত্র ট্যাগ যদি ধরি, ট্যাগ ধরে তো আমরা যদি স্টাইল করতে চাই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একটা পেজে আমার অনেকগুলো এই ট্যাগ থাকবে। আমার অনেকগুলো ডিপ ট্যাগ থাকতে পারে। তো ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যে আমার তো আমরা ওটাকে আলাদা স্পেসিফিক ভাবে একটা ট্যাগকে নির্দিষ্ট করে সিলেক্ট করতে আমরা চেক মাস্টার সেশন করছি যে আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট। তো HTML এর মূলত এই দুটো পদ্ধতি যে HTML এর টোটাল 5 থেকে 5 হচ্ছে যে ট্যাগে ফাইল হচ্ছে যে HTML গুলো থাকি নাই ওইটা ব্রাউজারে কোনো স্পেশাল কিছু কোনো থাকবে না। তো যখন আমরা ট্যাগটা ক্লিক করব তখনই ব্রাউজার ওটাকে রিড করতে পারবে। সেক্ষেত্রে আমরা ওটা দিয়ে যে কোনো কিছু করতে পারবো। আর একটা ট্যাগের হচ্ছে যে বিভিন্ন প্রকার ইনফরমেশন দরকার হয়। শুধুমাত্র যে ট্যাগের ভিতরে যে টেক্সটটা আছে ওইটাই আমাদের দরকার, বিষয়টা তা না। ট্যাগের আমাদের হচ্ছে যে আলাদাভাবে ওইটাকে সিলেক্ট করার দরকার হয়। একটা একই স্টাইল মাল্টিপল ট্যাগে থাকতে পারে, আবার একটা স্টাইলে একটা ট্যাগে শুধুমাত্র স্পেসিফিক স্টাইল থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো করতে ক্লাস নিচ্ছি, আইডি নিচ্ছি। আপনি যখন কোনোভাবে নিয়ে তো আইডিও অনেক সময় স্টাইল করা যায়। আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিটি। আমাদের যেমন এক্সাম্পল আপনাদের আপনি এই নাম্বারটা বাংলাদেশের পরে বাংলাদেশের তার সাথে মিল নেয়। তো যখন আমরা আইডিটা নিব তখন যেটা দেখবো যে ওই পেজে যাতে এই আইডি ছাড়া অন্য কোনো আইডি না থাকে, মানে একটা আইডি শুধুমাত্র একজনেরই শুধুমাত্র থাকবে। যেমন এখানে যদি আমরা একটা আইডি দিই যে ফিডব্যাক, আমরা আরেকটা এরকম আইডি নিতে পারবো না যে হচ্ছে যে ফিডব্যাক দিয়ে আমরা যদি সেম আইডিটাই নিই তাহলে কিছুই হবে না। এখানে আসলে এটাতে তো ফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেহেতু এটা কোনো পিওর শো করাবে না। বাট এখানে হচ্ছে যে অনেক সময় ব্রাউজারে ওয়ার্নিং দেয় যে একটা এখানে ওইটাও দেখাচ্ছে না। কিন্তু আমাদের যেটা দরকার, আমরা যেটা করবো যে আমরা আইডিটা সবসময় সত্যিকার জন্য ইউনিক দিব। আর তাহলে আমার যদি আমরা একই স্টাইল আমরা মাল্টিপল এলিমেন্টে কিংবা মাল্টিপল ট্যাগ আমরা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্লাস দেব। ক্লাস নিয়ে আমরা ক্লাসিফিকেশন করতেছি
এবং হচ্ছে যে এটার নাম দিলাম হচ্ছে যে পি প্লাস, নর্মাল হচ্ছে যে তারপরে এটা হচ্ছে আমাদের ভ্যালু, বাট এই আইডিটা যখন আমরা দুইটা একই আইডি দিব ওইটা ভ্যালিড হবে না, যেহেতু আইডিটা ইউনিক হতে হবে। ক্লাসটা আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ক্লাস ইউজ করতে পারি। তো আমরা সবচেয়ে বেশি HTML এর ট্যাগের পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণ ক্লাস ইউজ করব। ক্লাসটা ইউজ করতেছি কেন? ট্যাগটাকে যে ট্যাগটা আছে আমাদের সেম ট্যাগ আমরা বারবার ইউজ করবো। যেমন কি ট্যাগ কি এর জন্য প্যারাগ্রাফের জন্য আমরা কি ট্যাগই শুধুমাত্র ইউজ করবো। তো একটা ওয়েবসাইট পেজে একটা তো প্যারাগ্রাফ থাকে না, প্যারাগ্রাফ থাকে হচ্ছে যে 2টা 3টা 4টা 10টা 12টা এরকম অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। আবার একটা পেজে অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো পার্ট থাকে। তো আলাদা আলাদা পার্টকে আলাদা আলাদা সেকশনকে আমরা হচ্ছে যে আলাদা আলাদা সেকশনকে আমরা সিলেক্ট করতে, আমরা স্পেসিফিক ভাবে ওটাকে ধরে স্টাইলাইজেশন করতে আমরা মূলত ইউজ করি। ক্লাস দিয়ে আমরা যে ভাষা দিই ওটা আমরা স্ট্রাকচারটা আমরা দেখছি একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে এটার ভিতরে ট্যাগ দিয়ে এখন আমরা তবুও আমরা একটা ট্যাগের ভিতরে লিখতেছি এই ডেটার ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে যে ইনার স্টাইল। তো এখানে যদি আমরা সিলেক্ট করি ক্লাসটাকে, সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা পরবর্তীতে দেখবো কিভাবে বাইরের এক্সটার্নাল ফাইল দিয়ে স্টাইল করে, ওটাও আমরা দেখবো। তারপর আমরা হচ্ছে যে এখানে স্টাইলটা পেজের ভিতরে নিলাম একটা ট্যাগের ভিতরে, এটাও ট্যাগ। আমরা এখানে HTML এর যে মূল বিষয়টা বোঝার মতো বিষয়টা আমরা যে কোনো কিছু করি না কেন, HTML এর মূল বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে নিতে হবে ট্যাগ। আর এই যে ট্যাগটা, এই ট্যাগটা টোটাল এটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ। ট্যাগ HTML দুই রকম থাকে, একটা হচ্ছে যে ডাবল ট্যাগ যেটা ওপেনিং আছে এবং ক্লোজ আছে। ওপেনিংটা কিভাবে করছে, আরে সিস্টেম দিয়ে ট্যাগের নামটা লিখতেছে তারপরে ডেটা দিয়ে, এটা হচ্ছে ওপেনিং করতেছে। এর অ্যাট্রিবিউটগুলো লিখছি তখন এই ট্যাগের মধ্যে আমরা আলাদা অ্যাট্রিবিউট নিচ্ছি। আর এটা প্রত্যেকটা লেস দেন দিয়ে একটা স্ল্যাশ দিয়ে ট্যাগের নেমটা দিয়ে ডেটা দেয়। এটা যেটা হচ্ছে যে এটা ক্লোজিং হয়ে যাচ্ছে। ক্লোজিং হলে যখন আমরা এখানে স্টাইলটা করবো শুধুমাত্র এইটুকুতে স্টাইলটা শো করবে। যেমন এখানে কি ক্লাসের আমরা এটাকে ট্যাগটাকে করছি, তো এখানে যদি আমরা কালার দিয়ে কালার আমরা দিলাম ব্লু, তো যখন আমরা ব্লু কালার দিলাম তো এখানে নর্মালি এটা ব্লু হয়ে গেল। ব্লু হয়ে গেল কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের দুটোটাকে সেম ক্লাসটা আমরা ক্লাসটা যদি চেঞ্জ করে দিই যে P2 সেক্ষেত্রে আমরা দেখবো যে শুধুমাত্র এটাতেই কাজ করতেছে। তো এটা হচ্ছে যে মূলত আমরা বিভিন্ন প্রকার ক্লাস নিব, যে এলিমেন্টগুলার একই স্টাইল ওগুলো আমরা একটা ক্লাস নিব, যে এলিমেন্টগুলোর আলাদা আলাদা স্টাইল আলাদা ক্লাস স্টাইলাইজেশন করবো। স্টাইলাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে CSS কনসেপ্ট আছে, এটা টোটালটা হচ্ছে HTML করে এর ভিতরে আমরা CSS-টা লিখতে পারতেছি কিভাবে, একটা নির্দিষ্ট ট্যাগের ভিতরে। অন্য কোনো ট্যাগের ভিতরে আমরা যদি এভাবে লিখি তাহলে এটা কিন্তু কাজ করবে না, বুঝতে পারবে না যে এটা সামনে আসলে কোনটা। যেমন দেখি যদি আমি কিসের ভিতরে এটা লিখি তাহলে আমি যেটা লিখবো এটাই শো করবে। আবার এটাকে যখন আমি স্টাইল ট্যাগের ভিতরে লিখতাম তখন ব্রাউজার এটা লিখ করে বুঝতে পারবে যে স্টাইল ট্যাগের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে স্টাইল, অতএব আমাদের ওইটা ওইভাবেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে একটা হচ্ছে যে অন্য কোনোভাবে শো করে এটা যেটা কালার আমরা ব্লু করছি ওটা শো করছি। এখানে কি হচ্ছে CSS এর বিষয়টা, CSS এর বিষয়টা হচ্ছে যে খুবই সিম্পল। এটা হচ্ছে যে আমরা একটা প্রথমে সিলেক্ট করি আমরা কাকে স্টাইলাইজেশন করতে চাই, কার কালারটা আমরা চেঞ্জ করতে চাই, কার সাইজটা আমরা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে যে এখানে আমরা সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার অনেক ওয়ে আছে। আমরা নর্মালি
ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে পারি। তো ট্যাগ সিলেক্ট করে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা তো সবগুলো কিন্তু আমাদের সেম কালার দিব না। আমাদের প্রথমে যে হেডিং থাকবে তার কালার একটা হবে, পরে যে হেডিং থাকবে তার কালার একটা হবে, কিংবা আমাদের লেফট সাইডে যে পার্ট থাকবে ওইখানে একটা কালার হবে, রাইট সাইডে যে পার্ট থাকবে ওইখানে একটা কালার হবে। তো আমরা বিভিন্ন সেকশন, বিভিন্ন পার্টকে একটা ওয়েবসাইটের আমরা বিভিন্ন রকম স্টাইল করতে চাই। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওই স্পেসিফিক ট্যাগ স্পেসিফিক এলিমেন্টের উপরে আপনাদের অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা হচ্ছে যে সিলেক্টর ইউজ করতেছি। এখানে সিলেক্টরটা আমরা ক্লাস হিসেবে ক্লাস দিয়ে ইউজ করি। তো ক্লাস দিয়ে যখন আমরা সিলেক্ট করবো তখন ক্লাসের নেম থাকবে এবং তার আগে একটি ডট দিব। ডট দিলে সিঙ্গেল আমরা যে ট্যাগটা দিয়েছি এটা যেটা নেম দিয়ে দিচ্ছি, যেমন বডির ক্ষেত্রে বডিটা হচ্ছে ট্যাগ, আর এই টোটাল মিলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যেটা থাকে টোটাল মিলে এটাকে আমরা একটা এলিমেন্ট হিসেবে এটাকে আমরা চিহ্নিত করি। আর আরেকটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে ডাবল ট্যাগ আছে এবং সিঙ্গেল ট্যাগও আছে। সিঙ্গেল ট্যাগের হচ্ছে যে এটা যদি আমরা পি না নিয়ে এটাকে স্প্যান নামে একটা আমাদের ক্লাস স্প্যান নামে আমাদের একটা ট্যাগ আছে। স্প্যান ট্যাগের কাজ মূলত হচ্ছে যে কিছুই না, স্প্যান ট্যাগ হচ্ছে যে একটা ইনলাইন ট্যাগ। তো ইনলাইন ট্যাগের কাজটা কি? ইনলাইন ট্যাগ মূলত হচ্ছে যে পাশাপাশি থাকলেও এটা হচ্ছে যে ইনলাইন ডিসপ্লেতে শো করে। যেমন এর আগে ছিল আমাদের পি হচ্ছে একটা ব্লক ট্যাগ, সেক্ষেত্রে হচ্ছে যে সামনের দিকে যতটুকু জায়গা আছে সে ব্লক করে দিচ্ছে, সেজন্য দুইটা পি দুই লাইনে শো করছে। বা যখন আমি স্প্যানটা নিচ্ছি, যদি আমরা এখানে স্প্যান দিই, স্প্যান একটা ইনলাইন ট্যাগ, এটা আমরা বিভিন্ন টেক্সটের সাব টেক্সটের স্প্যান করতে ব্যবহার করব। এটা ক্যাপচার করা হচ্ছে তোমাদের পারফরম্যান্সের উপর। ইনলাইনে থাকতেছে সেজন্য তোমরা 40% পাচ্ছো না, ওদের আবার ব্যাকে গেছে না। ইনলাইনে এটা হচ্ছে শো বুঝতে পারছো? তোমাদের সুবিধা। আর তাহলে সিঙ্গেল ট্যাগটা আমরা কি করছি? সিঙ্গেল ট্যাগটা অনেক সময় আমাদের কিছু ট্যাগ দরকার হয় যেগুলো এন্ডিং ট্যাগ লাগে না। এন্ডিং ট্যাগ না লাগলে বিষয়টা কি হচ্ছে, আমাদের ওই ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট থাকে না। ট্যাগের ভিতরে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতর যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতর কন্টেন্ট যখন থাকে না, তখন যে ট্যাগগুলো এরকম ওইগুলোকে হচ্ছে যে এইচটিএমএল ইন্ট্রোডিউস করছে সিঙ্গেল ট্যাগ হিসেবে। যেমন এখানে আমরা চাচ্ছি কোনো কারণবশত আমরা হচ্ছে একটু পরে একটা ব্রেক চাচ্ছি, নর্মালি আমাদের এটা এরকমই আছে, বাট আমরা চাচ্ছি এখানে একটা ব্রেক দিয়ে এই টেক্সটটা যদি নিচে শো করে, সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো বিআর ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যেহেতু ব্রেক যখন আমরা করবো তো ব্রেকের তো হচ্ছে যে ভিতরে তো কোনো কন্টেন্ট থাকার দরকার নেই, ব্রেকটা জাস্ট লাইনটা ব্রেক করবে। তো হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে কাজ করলো, লাইনটা জাস্ট ব্রেক করলো। এটা হচ্ছে যে সিঙ্গেল ট্যাগটা আমরা এইভাবে লিখতে পারি। এর ভিতর ক্লোজ করতে পারি। ক্লোজ করতে হলে কি করতে হচ্ছে, আমাদের লাস্টের যেটা গ্রেটার দেন আছে পরে তার আগে আমরা কি হচ্ছে যে স্ল্যাশ দিয়ে এটাকে আমরা হচ্ছে যেমন ডাবলটাকে যেভাবে ক্লোজ করে এটাই আমরা এর শেষে দিয়ে এটাকে ক্লোজ করতে পারি। এই হচ্ছে আমাদের মূলত ট্যাগ কনসেপ্ট। এবং এলিমেন্টটা বলতে কি বোঝাচ্ছে যে টোটাল থাকে, এটা একটা এলিমেন্ট, স্ট্যান্ড এটা একটা এলিমেন্ট, বডিটা টোটাল মিলে একটা এলিমেন্ট। আর এর ভিতরে আমরা মূলত হচ্ছে যে দুইটা ট্যাগের ভিতরে যে দুইটা ট্যাগ করছি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যে কন্টেন্ট থাকে ওই কন্টেন্ট সহ টোটাল যে পোর্শনটা, টোটাল যে এটা ওইটাকে আমরা হচ্ছে যে এলিমেন্ট করতেছি, একটা পেজের একটা এলিমেন্ট। তো এটা হচ্ছে মূলত ট্যাগের কনসেপ্ট এবং হচ্ছে যে স্টাইলের কনসেপ্ট। আমরা আরো হচ্ছে যে ভবিষ্যতে আরো অনেক কিছু হচ্ছে যে স্টাইল সিলেক্ট করার উপায় দেখবো, শুধুমাত্র
করে আর ট্যাগ আইডি এবং সিএসএস এর ক্ষেত্রে কি হচ্ছে সিলেক্ট করার পরে আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতেছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতেছি। এর ভিতরে আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি আমরা দিলাম হচ্ছে কালার। প্রপার্টি বলতে বোঝাচ্ছে কোনো কিছু গুণ কিংবা কোনো কিছু একটা বৈশিষ্ট্য। তো কালারটাকে আপনার একটা সাদা। তো সেক্ষেত্রে আমরা কি বলতেছি যে গায়ের রংটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, একটা গুণ, আর মানে গুণবাচক এটাকে যেটা বলে আপনার এটাকে হচ্ছে যে একটা বৈশিষ্ট্য দিয়ে কালারটা হবে ব্লু। তো এটা হচ্ছে যে প্রপার্টি এবং ব্লুটা হচ্ছে প্রপার্টি। তাহলে যেমন ছেলেটা অনেক লম্বা, তো লম্বার ক্ষেত্রে হচ্ছে যে লম্বাটা কিন্তু এখানে ভ্যালু। তো লম্বাটা কি তার হাইট, তার হচ্ছে যে হাইটটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে তার হাইটটা বড়। চাপে আসো, সবাই চাপে আসো। বক্সের সাউন্ড পাচ্ছে না, ইয়া পাচ্ছে না কে? হ্যাঁ হ্যাঁ ব্রাদার, হ্যালো। হ্যাঁ ওই যে কারেন্ট গেছে তো, দাঁড়ান আমি একটু খালি ব্লুটুথটা একটু কানেক্ট করি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। চার্জ আছে ওটাতে? হ্যাঁ এই দেখো তোর আগে ব্লুটুথটা পাচ্ছে না কে? এতই কারেন্ট জ্বালালো। হ্যাঁ কারেন্টটা খুব বিভ্রান্তি করছে। হ্যাঁ কোনটা ডিভাইস? আসলে ডিভাইস তো পাচ্ছে না। ऑपरेटर सर देन ऑपरेटर ऑपरेटर आपन ऑपरेटर आई ऑपरेटर কোনটা? ऑपरेटर ওটাতে তো ডিভাইস তো পাইছে ভাই। হ্যাঁ ওই যে ব্লুটুথ দেখে একটা তো ডিভাইস পাইছো না। এটা হ্যাঁ ওইটা তো ডিভাইস, ওই কানেক্ট করে দেন। কি অবস্থা? এটা কি XQ702? এটাই কি? হ্যাঁ এক্সকিউ ওইটাই ভাই। কারেন্ট যাওয়ার সাথে ওইটাও পাচ্ছে না মানে? বাবালে আর সাজ দেন ভালো হবে দেখুন হ্যাঁ
ব্যাগে ব্যাগে এখান থেকে আসবে না? ওটা অন করা আছে তো না? হুম ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে ওইটা হয় না। কারেন্ট আসুক ভাই। হ্যাঁ? না না কারেন্ট আসছে। পরে বলি কারেন্ট দেই না। ওখান থেকে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ পাইছে পাইছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই সপ্তাহের মধ্যে মানে আরেকটা ক্লাস হচ্ছে যে কাল পরশু কালকে তো হবে না, বুধবারের দিকে আরেকটা ক্লাস নেওয়া বুঝছেন তো? মানে যেহেতু মোটামুটি যাই হোক আমরা দেখে আসছি, তারপরেও হচ্ছে যে আজকে মোটামুটি একটা ইয়ে করি, তারপরে হচ্ছে যে যেহেতু কি বারে হবে হবে হচ্ছে যে শনিবার, এর মধ্যে আরেকটা ক্লাসের ইয়ে করে তাহলে কবে ক্লাস করা ইয়া করা যাই হোক আমরা হচ্ছে যে যেটা ইয়ে করতেছিলাম যে মূল বিষয়টা হচ্ছে যে HTML যখন আমরা লিখবো তখন আমাদের মূল বিষয়টা হচ্ছে ট্যাগ। তো এখানে বিভিন্ন প্রকার ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে ট্যাগগুলোর ব্যবহার দেখবো কিভাবে লিখতে হয়। ওইটা দেখবো যে একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে কিংবা একটা ওয়েবসাইটের পার্টস আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করতে আমরা কিভাবে ট্যাগগুলো ইউজ করবো ওগুলো আস্তে আস্তে দেখবো। তো আমাদের মূল যে বোঝার বিষয়টা আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে HTML-টা মূলত ট্যাগ এবং এই ট্যাগের কিছু এটা আমরা ক্লাসটা নিচ্ছি এটাকে বলা হচ্ছে যে অ্যাট্রিবিউট। তো CSS এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা হচ্ছে যে প্রপার্টি, একটা বৈশিষ্ট্য এবং প্রপার্টির ভ্যালু থাকে। এটা আসলে ভ্যালিডটা যেহেতু কালার কখনো হচ্ছে যে লেন্থে প্রকাশ হয় না, কালারের প্রকাশ করা হচ্ছে যে বিভিন্ন কালার ভ্যালু থাকে, তারপর হোয়াইট, গ্রিন, ব্লু। আর যখন আমরা হাইট, উইথ এগুলো বলবো তখন হচ্ছে যে আমরা CSS সচরাচর ইউজ করি সেটা হচ্ছে যে পিক্সেল। পিক্সেল হচ্ছে যে আমরা একক হিসেবে ইউজ করি। তো কালারটা এখানে আমি দিয়ে দিলাম কি হলো, আমরা যে কোনো কালার ইউজ করতে পারি নেম ওয়াইজ। এছাড়া আমাদের কালার ইউজ করার জন্য কোডও আছে, তো কোডগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখবো। তো CSS-টা মূলত এইটাই, আমরা একটা এলিমেন্টকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমাদের একটি প্রপার্টির নেম থাকবে, আমাদের বৈশিষ্ট্যের যে নেমটা থাকবে সেই নেম ওই বৈশিষ্ট্য অনুপাতে যে আমাদের ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুটা থাকবে। আর এই ওই ট্যাগগুলোতে আলাদা ইনফরমেশন ইনপুট করার জন্য সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট বলতে মূলত হচ্ছে ব্রাউজারের ট্যাবে এখানে স্টার্টআপ আমাদের যে ফাইলটার নাম। তো যখন আমরা টাইটেল ট্যাগ লিখতেছি যখন আমরা হেডার এন্টার টাইটেল লিখতেছি তখন এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইটেলের কাজ মূলত এইটুকুই। তো তারপর আমরা হচ্ছে এই নরমালি এই সি পর্যন্ত বলতে বোঝাচ্ছে যে আমরা হেডিং এর জন্য এই H1 নিচ্ছি এবং H2, H3, H4, H5 এবং H6 এই পর্যন্ত আমরা 6 পর্যন্ত আমাদের হেডিং প্রোভাইড করছে হচ্ছে যে HTML। আমরা যেভাবে
সি পর্যন্ত থাকে, এভাবে একবারে 6 পর্যন্ত গেলে আমাদের হেডিং গুলো ছোট থেকে আস্তে 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 বড় হতে থাকে। তো এটা হচ্ছে যে হেডিং এর ইয়ে। তো আমাদের যে মেইন যে বিষয়টা ছিল, এটা হচ্ছে আমাদের যে বোঝার যে বিষয়টা ছিল যে এই জোয়ান দিয়ে যদি আমরা একটা হেডিং লিখতে পারি, তাহলে আমরা কেন এই টু নিব? ছোট বড় করার জন্যই না, ছোট বড় আমরা হচ্ছে যে এই টুটাকে যদি আমরা হচ্ছে যে সিলেক্ট করি, ফন্ট সাইজটা বড় দিই, তাহলে ওটা বড় হয়ে যাবে এবং এটা একটা ভ্যালিড ইমপ্লিমেন্টেশন। যে এই যে আমরা ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল, এটা কিন্তু একটা ভ্যালিড চেয়েছি যে আমরা এই টুকে প্রথমে সিলেক্ট করলাম, তারপর ওর একটা প্রপার্টি দিলাম ফন্ট সাইজ, ফন্টের যে সাইজটা হবে, এবং তারপরে হচ্ছে যে আমরা যে পিক্সেলটা দিলাম 40 পিক্সেল, যেহেতু সাইজ সেজন্য আমরা লেন্থের যে এককটা আছে পিক্সেল ইউজ করলাম। তো তবুও কেন আমরা হচ্ছে যে H1 আলাদাভাবে, H2 আলাদাভাবে, H3 আলাদাভাবে দিচ্ছি? তো এখানে কনসেপ্টটা হচ্ছে মূলত হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড আপ করি, তো প্রাথমিক অবস্থা আমরা ব্রাউজারে এটা টেস্ট করি। তো এটা হচ্ছে আমরা ব্রাউজারে টেস্ট করি, আমাদের অনেক সময় হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা অনেকে ভিজিট করে, হিউম্যান ভিজিট করে, আবার হচ্ছে যে গুগলের যে আমরা যখন গুগলে সার্চ করি, গুগল কি করে, গুগলে যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, গুগল তখন ওই কিওয়ার্ডটা দিয়ে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো তো ও সার্চ করে যে আসলে এই কিওয়ার্ডটা এখানে আছে কিনা, এই ওয়েবসাইটে আছে কিনা। এটা এসইও কনসেপ্ট। আমরা হচ্ছে যে স্পেসিফিক কাজের জন্য আমরা একবার স্পেসিফিক ট্যাগগুলো ইউজ করব, যাতে এটা মেশিন রিডেবল হয় এবং হিউম্যান রিডেবল হয়। যখন একটা আলাদাভাবে আমি একটা ওয়েবসাইট বানাইলাম, পরবর্তী তারা একজন ওয়েবসাইটটাতে কাজ করতে চাচ্ছে, কারণ একটা ওয়েবসাইট আমি বানাবো, আমি সারা জীবন মডিফাই করবো, বিষয়টা তা না। আমি একটা ওয়েবসাইট বানালাম, হয়তো কেউ ডেভেলপ করবে, কেউ ওইটাকে মডিফিকেশন করবে। তো সেক্ষেত্রে আমরা সেজন্য যেটা করি সেটা হচ্ছে যে আমরা একবারে যেটা স্ট্যান্ডার্ড, যে কাজের জন্য যে ট্যাগগুলো আমাদের ইউজ করার দরকার, ডেভেলপাররা ইউজ করে আমরা ওইটাই ফলো করবো। অন্যভাবেও করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড হবে এবং ওইটা রিডেবল হবে। কিন্তু নর্মাল হচ্ছে কিছু করতে পারটা হচ্ছে যে হিউম্যান রিডেবল হবে না এবং মেশিন রিডেবল হবে না। যেমন এই ট্যাগের ক্ষেত্রে আমরা যদি এই ট্যাগটা হয় কি, যখন আমরা এই ট্যাগটা নিই একটা পেজে, তখন ব্রাউজার বলে, এসইও গুগল বট বলে, যে কোনো কিছু বলে, কিংবা একটা হিউম্যান যখন আপনার কোডটা পৌঁছে যাবে, তখন যেটা হয় যে এই ট্যাগটা দিয়ে বোঝা যায় হ্যাঁ এই ট্যাগটার গুরুত্ব এই পেজে অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই চিনি, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ এই চিরও গুরুত্ব আছে, বা এই থেকে কম, এই চিরের থেকে কম। অর্থাৎ এটা এই কিওয়ার্ড কিংবা যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, কিংবা যেটা আমাদের ওয়েব পেজের সাথে খুবই হচ্ছে যে গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত, ওইটাকে আমরা H1 এ, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ H1, H2, H3 ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিই। তারপর আমরা যেটা দেখছি যে কি ট্যাগ আমরা শুধুমাত্র অনলি প্যারাগ্রাফ লেখার জন্য, যেটা আমরা নর্মাল টেক্সট শোয়ের জন্য আমরা হচ্ছে যে কি ট্যাগ ইউজ করি। নর্মালি আমরা হচ্ছে যে নর্মাল যদি আমি একটা টেক্সট লিখি, নর্মাল টেক্সট লিখলে আমাদের এখানে শো করতেছে, বাট আমরা কি ট্যাগ দিয়ে ইউজ করবো, কি কারণে কি ট্যাগটা আমরা ইউজ করবো, কারণটা হচ্ছে আমাদের HTML এ আলাদাভাবে কোনো কোড আমরা লিখবো না, আমরা সবকিছুই একটা ট্যাগের ভিতরে নিয়ে আসবো। এখানে ট্যাগের বাইরে এবং গ্রুপের বাইরে আর আলাদা কোনো কোড না, আমরা যেখানে কি স্টাইল লিখছি তাও একটা ট্যাগের ভিতরে লিখছি। এখানে আমরা নর্মালি যদি একটা বাইরে হেডের ভিতরে যে কোনো কোথাও নিই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওটা কাজ করবে না। তারপরে আমরা দেখছি স্ট্যান্ড একটা মূলত চেষ্টা করে, সেটা হচ্ছে যে নর্মাল টেক্সট উইথ স্ট্যান্ড। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমাদের যে স্ট্যান্ডটা লেখা কিংবা শুধুমাত্র যে উইথটা লেখা, এইখানে শুধুমাত্র আমরা এটাকে একটা আলাদা স্টাইল দিতে চাই। যেমন আমি যদি এটাকে স্টাইল দিতে চাই, এটাকে যদি আমরা একটা ক্লাস দিই, নর্মাল ক্লাসের নাম আমরা যে কোনো কিছু লিখতে পারি, শুধুমাত্র হচ্ছে যে
আমরা মিনিংফুল একটা নেম দিব, যাতে আমাদের পরবর্তীতে ডেভেলপমেন্টের সুবিধা হয়। তো সেক্ষেত্রে এখানে আমি ইংল্যান্ডের কালারটা বলে হচ্ছে তো যখন আমরা এটাকে কি বলবো তখন হচ্ছে কি এটা টোটালটা কি হয়ে যাবে, বাট আমার কাছে তো শুধুমাত্র আমাদের হচ্ছে গ্রিন হবে, বাট বাকি নর্মাল। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি আবার কি দেখি তাহলে আপনার একটা এটা ব্রেক হয়ে তোমারটা থেকে দিছিল না? দিচ্ছি। তখন আমরা যেটা করি আজকের ক্লাসটা আমরা একটা হচ্ছে যে আলাদা একটা নর্মাল টেক্সটের মধ্যে আমরা একটা আলাদা পোর্শন ক্লিক করি। যেমন এটা হচ্ছে যে স্টাইল দিয়ে আমাদের নর্মালি শো করতেছে, হ্যাঁ, তো নর্মালি শো করতে আমাদের ইনলাইনে শো করতেছে, আমাদের কোনো ব্রেক হচ্ছে না। তো এখানে আমরা যেটা করতে পারি যে নর্মাল টেক্সট এখানে নিয়ে এর ভিতরে আমাদের কি আছে স্ট্যান্ড আছে, তো এর ভিতরে আমরা স্ট্যান্ডটা সিলেক্ট করলাম। এখানে দেখেন নতুন একটা সিলেক্টর আমরা পাইলাম যে ক্লাস নেমটা প্রথমে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি স্পেস দিলাম, স্পেস দিয়ে বোঝালাম যে এর ভিতরে স্পেস যখন আমরা দিব তখন এই ক্লাসের ভিতরের যেগুলো ট্যাগ আছে ওগুলো আমরা ইউজ করতে পারি। এর ক্লাস নেম আমরা ইউজ করতে পারবো, এর ট্যাগ নেমটাও ইউজ করতে পারবো। যখন আমরা সিএসএস দিয়ে সিলেক্ট করে ট্যাগ নেমটা দিলাম তখন আমাদের সিলেক্ট হলো এইটুকু, এই এলিমেন্টটুকু আমাদের সিলেক্ট হলো। তো এখানে যদি আমরা এখন কালারটা গ্রিন দিই তাহলে আমাদের শুধুমাত্র ওই স্পেসিফিক পোর্শনটা আমাদের কি হচ্ছে, স্পেসিফিক অংশটুকু বৈশিষ্ট্যটা চেঞ্জ হচ্ছে, আমাদের কালারটা গ্রিন হচ্ছে। আমরা যদি মনে করি যে ওর ফন্ট এখানে নিয়ে আসো, বাড়াবো কমাবো, ফন্ট সাইজটা আমরা যেটা হচ্ছে 30 পিক্সেল, তাহলে দেখবেন যে নর্মালি এটার ফন্ট সাইজটা বেড়ে গেছে। এই জন্য মূলত আমরা স্ট্যান্ড ট্যাগটা ইউজ করি। তারপরে আমরা দেখছি এ ট্যাগটা মূলত কি, এ ট্যাগটা হচ্ছে যে আমরা কোনো কিছু লিঙ্ক করতে আমরা এ ট্যাগটা ইউজ করতে পারি। যেমন আমি যদি একটা লিঙ্ক ক্রিয়েট করি যে গো টু গুগল, তো এরকম লিঙ্ক আমরা সচরাচর ওয়েবসাইটে দেখি। তো এটা তো আপাতত লিঙ্ক হিসাবে কাউন্ট করতেছি না, তো আমাদের কি করতে হবে, এটা তো আমাদের টেক্সট আছে। এখন আমরা চাচ্ছি যে এর উপরে ক্লিক করলে google.com এ চলে যাবে। এখন google.com এ যে যাবে ওটা তো আমাদের কোথাও না কোথাও লিখতে হবে। কোথাও না কোথাও লিখতে হলে আমাদের মাথায় যেটা আসবে যে ট্যাগ নেম আমরা লিখছি, এর ভিতরে আমরা কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এর ভিতরে যে কন্টেন্ট আমরা দিচ্ছি ওইটা আমাদের ব্রাউজারে শো করতেছে, বা যখন আমরা ওটাকে ক্লিক করবো ওইটা আরেকটা ইনফরমেশনে হেল্প নিয়ে ওইখানে চলে যাবে। তো আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করতে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট। এখানে আমাদের একটি স্পেশাল অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র এই ট্যাগের জন্য, সেটা হচ্ছে HRES। এখানে আমরা হচ্ছে বলো না google.com, সেক্ষেত্রে আমরা দেখবো কি যে এখন আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমাদের এটা google.com এ নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই ট্যাগ। তারপরে আমরা দেখছি যে ইউএল ট্যাগ, আমরা যখন কোনো ইনফরমেশন লিস্ট আকারে শো করতে চাই তখন আমরা ইউজ করি। তো লিস্টটা হচ্ছে যে আমরা এইভাবে ইউএল ট্যাগটা নিলাম, এর ভিতরে আমরা হচ্ছে যে এলআই কে বোঝাচ্ছে যে লিস্ট। এটা হচ্ছে যে লিস্ট প্রতিটা আইটেমকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। লিস্ট আইটেম যদি আমরা এটা নিয়ে 1 ব্রাদার, এইভাবে পুরো হ্যাঁ কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, তাহলে কোশ্চেন করার একটা সুযোগ দিয়েন তাহলে। হ্যাঁ কোশ্চেনে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি ক্লিয়ার করে। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমরা যেটা দেখতেছিলাম, এখন আমরা যেটা দেখবো লিস্ট আকারে যখন আমরা কোনো ইনফরমেশন শো করবে তখন আমরা ইভেন্ট এলাইটে করাচ্ছি। এখানে হচ্ছে যে লিস্ট আকারে শো করতেছে এবং এর বাম যেটা আছে যারা হয়তো অনেক কাজ করছে তারা জানিয়েছে এগুলো কিন্তু বলে পুরে। এখন আমি চাচ্ছি যে না, আমি 1 2 3 4 5 এইভাবে হচ্ছে লিস্টটা শো করা। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করতেছি সেক্ষেত্রে শুধু ওয়েলটা বোঝাচ্ছে যে অর্ডার লিস্ট। হ্যাঁ, তো অর্ডার লিস্টে আমরা যখন দেখলাম তখন হচ্ছে যে 1 2 3 4 5 এটা এবিসিডি এভাবে করা যায়।
যেটা আমাদের করতে হবে জাস্ট টাইপটা অ্যাট্রিবিউট দিয়ে এ দিয়ে দিলে তখন হচ্ছে যে এ বি সি ডি এইভাবে জিনিসটা শো করতে অর্ডারটা চলে আসবে। তা আমরা এতক্ষণ যেটাই দেখলাম মূল বিষয়টা কিন্তু একই। আমরা ট্যাগ লিখলাম, ট্যাগের ভিতরে ট্যাগ লিখলাম, যে ট্যাগ স্পেশাল কিছু ট্যাগ আছে, ট্যাগ লেখার কারণে আমাদের রেন্ডারটা আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এরকম ভাবে লিস্টটা যদি শুধুমাত্র এইভাবে লিখি তাহলে এটা কিন্তু আমাদের লিস্ট আকারে শো করবে না, ঠিক আছে? এটা নর্মাল ইয়েতে শো করবে। তো যখন আমরা ট্যাগ গুলো ইউজ করতেছি তখন ওটা আলাদা একটা রেন্ডার অপশন পাচ্ছে। তারপরে আমরা হচ্ছে যে দেখছি যে আই ট্যাগটা মূলত হচ্ছে যে আমরা ইউজ করতেছি ইটালিকের জন্য। ইটালিক বলতে টেক্সটটা একটু বেঁকে যায়, এবং দিস ইজ ইটালিক টেক্সট। এখানে হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে একটু বাঁকা হয়ে যায়। তো এরকম আমরা স্ট্রং ট্যাগ দেখছি, স্ট্রংটা হচ্ছে কি স্ট্রংটা নর্মাল টেক্সটটা একটু বোল্ড আকারে মানে একটু হাইলাইট আকারে প্রকাশ পাচ্ছে। আমরা দেখছি যে ইমেজ ট্যাগটা দিয়ে কি করতেছি, আমরা যখন একটা পেজে ইমেজ নিয়ে আসতে চাই তো তখন আমরা ইমেজ ট্যাগটা ইউজ করতেছি। ইমেজ ট্যাগটা হচ্ছে যে মূলত যখন আমরা আসলে একটা ইমেজ দিই তখন ইমেজের ভিতরে আসলে কোনো কন্টেন্ট থাকে না। আমাদের যেটা করতে হবে যে ইমেজের ইউআরএলটা, যেমন এই ট্যাগের আমাদের একটা লিঙ্ক থাকে, লিঙ্কের নাম থাকে, এবং যে লিঙ্কে আমরা যাবো ওই ইউআরএলটাও থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করছি যে এই ট্যাগ ডাবল ট্যাগ ওর ভিতরে আমরা লিঙ্কের নেমটা দিচ্ছি এবং এই ট্যাগে আমরা হচ্ছে যে ইয়েতে যাবো, যে লিঙ্কে যাবো ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন ইমেজ ট্যাগটা নরমালি হচ্ছে এরকম কোনো লিঙ্ক আছে, ইমেজ ট্যাগটা শুধুমাত্র আমাদের একটা ইমেজ রেন্ডার করাবে আমাদের পেজে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ইমেজটা নরমালি সিঙ্গেল ট্যাগ, এবং ইমেজটা আমরা কোথায় থেকে শো করাবো। যদি আমরা এটাকে চিন্তা করি যে লোকাল আমাদের যেখানে আছে এখান থেকে শো করাবো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যেখানে একটা ইমেজ এখান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে আমরা রাখবো। রাখার পরে এই ইমেজটার যে নামটা আছে এটা আমরা এই যে সোর্স দিয়ে এর ভেতরে দিয়ে দেবো। তাহলে হবে কি, তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ইমেজটাকে আমরা একটু একটা ফোল্ডারের ভিতর, কারণ এখানে যদি আমি 100টা ইমেজ রাখি তাহলে আমার ফাইলগুলো আমি খুঁজে পাবো না। সেক্ষেত্রে আমরা এটাকে ফোল্ডার ওয়াইজ রাখবো। যেমন ইমেজেস ফোল্ডারে যদি আমি রাখি, সেক্ষেত্রে আমরা যখন আবার আমরা যখন এটাকে রিফ্রেশ করবো তখন আমরা পাবো না। আচ্ছা, পাবো না ক্ষেত্রে একটা বিষয়টা হচ্ছে আপনারা আবার ওই জিনিসটা দেখেন যে আপনারা সবসময় ইমেজ ট্যাগ যখন ইউজ করবেন তখন অল্টার ট্যাগ ইউজ করবেন। অল্টার ট্যাগটা ইউজ করলে হচ্ছে কি, অল্টার ট্যাগটা ইউজ করলে যখন আমাদের কোনো কারণবশত ইমেজটা পায় না তখন আমরা ওই সম্পর্কিত একটা ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি, যেটা একটা লোগো ইমেজ, যেটা একটা ব্যানার ইমেজ, বা এখানে একটা ইমেজ ছিল এরকম। আমরা ইনফরমেশনটা এখানে আপাতত এখানে যখন পেল না তখন এখানে কোনো কিছু শো করে না। বাট অল্টার ট্যাগ দেওয়ার পরে আমাদের এখানে একটা টেক্সট শো করতেছে যে ইমেজ দেয়া। তাহলে ইউজার এটা দেখলে বুঝতে পারবে যে ইমেজ এখানে ছিল, কোনো কারণবশত ইমেজটা শো করেনি, এবং এই অল্টার ট্যাগটা এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে। ওকে, আপনারা যখন ইমেজ ট্যাগ ইউজ করবেন অল্টার ট্যাগটা ইউজ করবেন অবশ্যই। তো আমাদের ইমেজটা না পাওয়ার কারণটা কি হচ্ছে, আমাদের ইমেজটা না পাওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে এখানে ইউআরএলটা দিচ্ছি ইমেজে ওটা আসলে সরাসরি নাই, আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজটা আমরা রাখছি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সিম্পলি যার ভিতরে রাখছি ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখছি, তারপরে একটা স্ল্যাশ দিয়ে ইমেজের নেমটা দিয়ে দেব, তখন আমাদের এটা আবার শো করবে। তো আমরা এরপরে দেখছি যে হেডার ট্যাগটা মূলত হচ্ছে আমি যদি ইয়েতে দেখাই, ডাব্লিউসি স্ক্রিপ্টে দেখাই, হেডার তো হেডার ট্যাগটা দিয়ে মূলত আমরা হচ্ছে যে হেডার ক্রিয়েট করব। হেডার বলতে কি, আমাদের একটা ওয়েবসাইটে মূলত বিভিন্ন পার্ট থাকে। হ্যাঁ, তো বিভিন্ন পার্ট থাকলে হচ্ছে যে এই যে অংশটুকুতে উপরে যে লোগো আছে, এখানে একটা স্লোগান আছে, তারপরে মেনু টেনু এগুলো আছে, এই পার্টটাকে আমরা হেডার বলি সচরাচর। তো হেডার ট্যাগটা আমরা ইউজ করবো শুধুমাত্র হেডারের জন্য।
আলাদা আলাদা স্পেসিফিক পোর্শনের জন্য HTML5 আমাদেরকে একটা প্রোভাইড করতে, আগে HTML ছিল, পরবর্তীতে আপডেট হয়েছে HTML5। তো HTML5 আমাদের যেটা প্রোভাইড করছে আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা ট্যাগ প্রোভাইড করছে। এক্ষেত্রে হয় কি এসইওর ক্ষেত্রে অনেক আমরা সুবিধা পাই, কিংবা ডেভেলপিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা রিডেবলের ক্ষেত্রে অনেক সুবিধা পাই। কারণ আমি যেটা বললাম যে H1 H2 তে আমরা একই কাজ করতে পারি, বাট তাও আমরা হচ্ছে যে H1 নিচ্ছি। তো হেডার ট্যাগটা দিয়ে যখন আমরা একটা হেডার তৈরি করবো, তখন অটোমেটিক্যালি যে কোনো মেশিন কিংবা বট যেটাই এটাকে ক্লিক করতে চায়, তখন বুঝতে পারবে যে এইটুকু হচ্ছে যে হেডার, এবং হেডারের ভিতর এর ইনফরমেশন গুলো আছে। তো আমরা যেটা করবো, আমরা স্ট্যান্ডার্ড ফলো করবো যে যে কাজের জন্য যে ট্যাগ, আমরা ওই কাজের জন্য ওই ট্যাগটাই ইউজ করবো। তো হেডার ট্যাগটা আমরা হচ্ছে যে মূলত দেখছি যে এখানে আমরা কিভাবে একটা হেডার তৈরি করছি। তারপরে হচ্ছে যে তারপরে আমরা এই যে এখানে W3 ইউজ করছি, যে W3 ইউজ এখানে একটি নরমাল একটি আপনি হেডারের একটা পোরশন দিয়ে এখানে কাজ করছে। তারপরে আমরা দেখছি যে সেকশন ট্যাগটা মূলত আমরা বিভিন্ন যে সেকশন আছে, যেমন এই ওয়েবসাইটে আমি আরেকবার বলি যে এইটুকু হচ্ছে যে উপরে যেটুকু আছে এটুকু হেডার, এবং সবচেয়ে নিচে যে অংশটা এটাকে বলে হচ্ছে যে ফুটার। হ্যাঁ, আর এর ভিতরে যতগুলো থাকে সবগুলো তার আলাদা আলাদা সেকশন। তো এরকম ভাবে আমরা হচ্ছে যে হেডার নিব, ফুটার ট্যাগও আছে। ফুটার ট্যাগ যদি আমরা নিই, ফুটার ট্যাগটা নিলে যে ফুটার ট্যাগের জন্য আমাদের আলাদা হচ্ছে যে ট্যাগ আছে। তো ফুটারের জন্য আলাদা ট্যাগ আছে, সেকশনের জন্য আলাদা ট্যাগ আছে। এরকম আমরা প্রতিটা ইয়ের জন্য আলাদা আলাদা ট্যাগ যখন আমরা ডিজাইন করবো, তখন আমরা দেখবো যে আসলে কোনটার জন্য কোন ট্যাগটা আমরা ইউজ করবো। এখানে যে সেকশন ট্যাগ আছে, তো এটা হচ্ছে যে সেকশন ট্যাগটা নিয়ে আমাদের এরা হচ্ছে যেটা করছে একটা সেকশন বানাইছে। এখানে আপনারা যেটা করবেন W3 টুলসটাকে একটু ফলো করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ইজি। এবং এখানে যতগুলো ট্যাগ আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে HTML ট্যাগের যে রেফারেন্স আছে, এখানে একবারে শুরু থেকে ডক ট্যাগ থেকে এটাও কিন্তু একটা ট্যাগ, ট্যাগের রেফারেন্সের ভিতরে এটা, মানে HTML এর ভিতরে আমরা যা কিছু লিখি সবকিছুই ট্যাগ। আবার এটা কি, এটা কিন্তু কমেন্ট ট্যাগ। হ্যাঁ, এটা আমরা দেখছি যে এইভাবে আমরা কমেন্টটা করছি, তো এটাও একটা ট্যাগ। এটা কি কমেন্ট ট্যাগ, আবার এটা কি ডক ট্যাগ। এরকম প্রতিটা HTML এর প্রতিটা বিষয়টাই হচ্ছে যে ট্যাগ। তো এখানে প্রচুর পরিমাণ ট্যাগ আছে, তো সবগুলো আমাদের সচরাচর লাগে না। আমরা হচ্ছে যে নরমালি আস্তে আস্তে দেখবো, আমরা একটা ওয়েবসাইট পেজ তৈরি করছি, যে ট্যাগগুলো লাগে আমরা ওইগুলো ইউজ করবো। এবং ট্যাগের ক্ষেত্রে প্রতিটা ট্যাগের আলাদা আলাদা নির্দিষ্ট, যেমন এই SRC যে অ্যাট্রিবিউট, এটা কিন্তু কি ট্যাগের জন্য না, এটা এ ট্যাগের জন্য না, এটা শুধুমাত্র ইমেজ ট্যাগের জন্যই বলা হয় SRC যে আমাদের অ্যাট্রিবিউটটা। তো এরকম বিভিন্ন ট্যাগের বিভিন্ন এসেনশিয়াল ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে। তো ওটা আমরা হচ্ছে যে ইউজ করবো। তারপরে হচ্ছে যে আমরা একটা ব্যানার, এভাবে ট্যাগগুলো দেখার পরে আমরা স্টাইলাইজেশনের ভিতরে একটু রেখে আমরা একটা ব্যানার তৈরি করছি। হ্যাঁ, তো ব্যানার তৈরির ক্ষেত্রে ব্যানারটা সম্ভবত আছে কিনা আমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে আমরা একটা ব্যানার তৈরি করছি, এই যে সুন্দরভাবে যে একটা ব্যানারটা তৈরি করছি, এর পেছনের রহস্যটা কি, এই রহস্যটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কোডটাকে একটা কোড এডিটরে ওপেন করি। আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস কিংবা যে কোনো কোড এডিটর আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমার যেটা আছে আপাতত এটাই আমি ইউজ করতেছি। তো সবক্ষেত্রে যে কোনো কোড এডিটরে ইউজ করেন, কোডটা সেম থাকে, জাস্ট ওই কোড এডিটরের চেহারাটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এখানে ব্যানারটা আমরা দেখেন কিভাবে করছি। ব্যানারটা যখন আমরা প্রথমে মার্কআপ করছি, মার্কআপটা খুবই ইজি, যেহেতু এটা একটা সেকশন, সেটা আমরা একটা সেকশনের ভিতরে নিচ্ছি। সেকশনের ভিতরে নেওয়ার পরে আমরা একটা ক্লাস নিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এই ব্যানারের ভিতরে আমরা চাচ্ছি যে এই যে ব্যানার কন্টেন্ট ব্যাপার, এটা দিচ্ছি কি কারণে, এটা দিচ্ছি যে এখানে একটা সাদা ইমেজটা মূলত হচ্ছে যে উজ্জ্বল। হ্যাঁ, ইমেজটা যদি আমরা এটা যদি না দিতাম, তাহলে আমাদের পরিস্থিতিটা ছিল এরকম। তো এই দিকটা নেওয়ার কারণে আমরা কিছু আমাদের স্টাইলাইজেশন করতে পারছি।
হ্যাঁ করতে পারার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। তারপরে আমাদের এই 1 ট্যাগ দিয়েছি, এই 2 ট্যাগ দিয়েছি। এটা হচ্ছে যে আমাদের মান। আপনি স্টাইলে কি আমরা কি দেখতেছি, স্টাইলে এই যে ব্যানার, এই ব্যানারটাতে আমরা একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। এটা যেমন দেখলাম যে ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কি ইমেজটা নিলাম। তো সিএসএস এও ইমেজ নেওয়ার ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিচ্ছি, প্রপার্টির ভ্যালু হিসেবে ইউআরএল দিয়ে ইমেজ ব্যানারের যে ইমেজটা আছে ওটা ইউআরএলটা দিয়ে দিচ্ছি এবং ওখানে নো রিপিট দিচ্ছি যাতে ইমেজটা পরবর্তীতে রিপিট না করে। আর তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা কভার দিচ্ছি। কভার ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে তো বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা কেমন হবে। তো সাইজটা কি হচ্ছে, কভার মানে টোটাল যে উইডথটা আছে আমাদের, যে উইডথটার ভিতরে আমরা ব্যানারটা নিচ্ছি, ব্যানারটা আমাদের একটা সেকশন। এখানে আপনারা ইনস্পেক্ট করলে দেখতে পাবেন যে জাস্ট ডান ক্লিক করে আপনারা হচ্ছে ইনস্পেক্টে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কোড দেখাচ্ছে, আবার এই পাশে যে স্টাইলগুলো দেখাচ্ছে। এখানে আমরা হচ্ছে কি সেকশনটা, এখানে যখন আপনি মাউস দিয়ে আসবেন দেখবেন যে টোটাল সেকশন, এই সেকশনটাকে আমরা একটা ব্যানার ইমেজটা নিচ্ছি এবং এটা টোটাল কভার করে হচ্ছে যে ইমেজটা আছে। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা যদি চেঞ্জ করে দেখেন, এখান থেকে চেঞ্জ করার আমাদের অপশন আছে। আমি কিছুই দিলাম না, সেক্ষেত্রে আমাদের ইমেজটা যতটুকু ইমেজ ততটুকু নিল। আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে যে কভার করি তাহলে টোটালটা কভার করে নিয়ে দিলাম। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে পার্সেন্টেজ কিংবা পিক্সেল ইউজ করতে পারি। যেমন আমরা যদি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল খুবই ছোট, 100 পিক্সেল দিই তাহলে দেখবেন যে এটা 100 পিক্সেলই শো করবে। আমরা যদি 500 পিক্সেল দিই তাহলে দেখবেন 500 পিক্সেলই শো করবে। আমরা যদি 1000 পিক্সেল নিই তাহলে অনেক বড় শো করবে, ওটা 10,000 হয়ে গেছে। 1000 পিক্সেল নিলে এরকম শো করবে। আমরা যেটা করতেছি, আমরা যদি 100% নিই তাহলে টোটাল একবারে যেটা পার্সেন্টেজ আমাদের থাকে ওই অনুযায়ী শো করবে। তো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে কভার করে দিলে টোটাল এটা কভার করে দেয়। তাহলে কন্টেন্ট ব্যাপারে আমরা কি করলাম, কন্টেন্ট ব্যাপারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কালারটা নিলাম হচ্ছে RGBA। RGBA কি হলো, এটা হচ্ছে একটা কালারের সিস্টেম, যেটাকে আমরা হচ্ছে RGBA বলি। আর তে বোঝাচ্ছি যে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু, আর এ তে বোঝাচ্ছি আলফা। তো আমরা জানি যে কালার আসলে আমরা যে আলাদা আলাদা কালার গুলো দেখি সেগুলো আলাদা আসলে সেপারেট কালার না, সেগুলো হচ্ছে এই 3টা কালারের কম্বিনেশন, রেড, গ্রিন, ব্লু। এই 3টা কালারের কম্বিনেশন দিয়ে আপনি যে কোনো কালার তৈরি করতে পারেন। তো আমরা এখানে ওটা করতেছি যে সবগুলো কালার যখন আমরা 255 ভ্যালু দিচ্ছি, সবগুলো কালার হচ্ছে যে একবার হাই লেভেলে দিচ্ছি, তখন ওটা হচ্ছে যে সাদা। হ্যাঁ, আবার সবগুলো কালার যখন আমরা একবারে 0 দিই তখন ওইটা হয় হচ্ছে কালো। দেখেন এখানে ওটা কালো, আর হচ্ছে যে যখন 255 আর এর মাঝামাঝি যখন আমরা ইউজ করি, যেমন এখানে আমি একটু র্যান্ডমলি 30 দিলাম, এখানে দিলাম 100, এখানে দিলাম হচ্ছে যে 10। তো আমরা একটা আনুমানিক একটা হচ্ছে যে কম্বিনেশন করলাম, রেড দিলাম 10, গ্রিন দিলাম 20, আর ব্লু দিলাম 100। সেক্ষেত্রে আমরা কি একটা কালার পাচ্ছি দেখা যায়, আমরা এরকম একটা কালার পাচ্ছি। অপারচুনিটিটা আপাতত করে দিই, তাহলে দেখেন আমাদের এরকম একটা কালার। তাহলে বোঝা যাবে যে সব কালারে আমাদের একটা নির্দিষ্ট অনুপাত অনুসারে আমরা যে কালারটি ইউজ করি ওটা হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু। আর আলফাটা কি করতেছে, এখানে আলফাটা করতেছে কি যে কালারের যে অপাসিটি, ট্রান্সপারেন্সিটা আছে এটা নির্দেশ করতেছে। যেমন এখানে আমরা সাদা কালার নিচ্ছি, এখানে যদি আমরা 1 নিই, 1টা বলতেছে যে এর কোনো ট্রান্সপারেন্ট হবে না, একবারে সলিড কালারটাই শো করবে। আর যখন আমরা এই 1টাকে কমাবো, যদি আমরা 0 নিই, 0 নিলে হচ্ছে যে ওটা হচ্ছে ফুল ট্রান্সপারেন্ট, ওর কোনো কালার শো করবে না, একবারে ক্লিয়ার, যেটাকে আমরা বলি একবারে স্বচ্ছ, ওর কোনো হচ্ছে যে কালার থাকবে না। এর মাঝামাঝি যখন আমরা ভ্যালুগুলো দিব তখন ওইটা এই ভ্যালু অনুযায়ী ট্রান্সপারেন্সি হচ্ছে। যেমন 6 নিলে আমাদের এরকম হচ্ছে, আমরা যদি আরেকটু বেশি নিই, 9 নিই, তাহলে আমাদের কালারের টেপটা আরো বাড়তেছে। আবার যদি আমরা 2 নিই এখানে, তাহলে আমাদের অপাসিটি কিংবা আমাদের যে ট্রান্সপারেন্সি এটা হচ্ছে যে আরো বাড়তেছে। তো এটা হচ্ছে যে আমাদের মূল বিষয়, এটা ট্রান্সপারেন্সির বিষয়। আর এটা বেশি নিলে আমাদের ট্রান্সপারেন্সিটা কমে যাচ্ছে,
একবারে ফুল কালারটা শো করতেছে, এটা কম নিলে ট্রান্সপারেন্সিটা বাড়তেছে এবং হচ্ছে যে অল্প কালার শো করতেছে। এটা গেল RGB। তারপরে আমরা যেটা দেখলাম যে প্যাডিং, এটার একটা প্যাডিং নিলাম। হ্যাঁ, প্যাডিং আর মার্জিনের বিষয়টা আমরা দেখলাম যে একটা ব্লকের বাইরের দিকে যেটা আমরা ইউজ করি মূলত সেটা হচ্ছে যে মার্জিন, আর ভেতরের দিকে যেটা নিই সেটা হচ্ছে যে প্যাডিং। এখন আমি চাচ্ছি যে এইটার উপরে আমার হচ্ছে যে 20 পিক্সেল ফাঁকা থাকুক, এটার উপরে 20 পিক্সেল ফাঁকা থাকুক। সেক্ষেত্রে আমরা এখানে মার্জিন নিয়ে মার্জিন টপ নিতে পারি 20 পিক্সেল, তাহলে দেখবেন যে 20 পিক্সেল ফাঁকা আছে। কিন্তু এটা যদি আমি প্যাডিং টপ নিই, প্যাডিং টপ নিলে কিন্তু আমরা ওই আউটপুটটা পাবো না, তখন এটা ভিতরে থাকবে। তো প্যাডিং আর মার্জিনের মূল বিষয়টা আমাদের যে ব্লকটা আছে, যে আমাদের সেকশনটা আছে, বাইরে যখন আমরা স্পেস নেব একবারে বাইরের দিকে তখন আমরা ইউজ করবো মার্জিন, আর ভেতরের দিকে যখন আমরা স্পেস নেব তখন আমরা ইউজ করবো প্যাডিং। তারপর আমরা টেক্সটাইল আইবিসি সেন্টার, এটা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে টেক্সটগুলো সেন্টারে আছে, কারণটা হচ্ছে যে আমরা টেক্সটাইল সেন্টার নিয়েছি। এরকম ভাবে আমরা হচ্ছে যে আরো কিছু স্টাইল করছি বিভিন্ন ব্যানার এলিং দ্বারা আমরা স্টাইল করছি, এইভাবে আমরা একটা ব্যানার তৈরি করে ফেলছি। আচ্ছা, তারপরে আমরা যে ইয়েটা দেখছি সেটা হচ্ছে আমরা একটা গ্রিড সিস্টেম দেখেছি। গ্রিড সিস্টেমটা মূলত সিস্টেমটা আমরা প্রথমে দেখছি হচ্ছে যে পার্সেন্টেজ দিয়ে আমরা এটা কিভাবে দেখছি, এটা হচ্ছে আমাদের কোডে যে পার্সেন্টেজ দিয়ে আমরা যেটা করছি যে আমরা এটার উইথ একটা পার্সেন্ট দিচ্ছি, পার্সেন্ট দিয়ে ফ্লোরটা লেফট করছি। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রথমে মার্কআপটা দেখি, মার্কআপটা দেখতে প্রথম অবস্থায় দেখতে খুব বেশি জটিল মনে হয়, কিন্তু একটু ভিতরে গেলে আর জটিলতা থাকে না। যেমন সেকশন নিচ্ছি আমরা একটা মূল সেকশন, তারপরে আমরা একটা ডিপ নিচ্ছি রো এবং কলামের কনসেপ্টটা আমরা আগাইছি। যেমন এটা হচ্ছে একটা টোটাল রো, আর এই যে আলাদা আলাদা যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে একটা কলাম। আমরা একটা টেবিলে কি দেখি যে হরাইজন্টাল যেটা ইয়ে থাকে ওটাকে বলা হচ্ছে রো, মানে আরবি ভাবে যেটা থাকে, আর বঙ্গভাবে যেটা থাকে ওটাকে আমরা সচরাচর বলি কলাম। তো আমরা হচ্ছে যে ওই অনুযায়ী এটাকে আমরা সাজাইছি। এটা যে রোই নিতে হবে এটা হচ্ছে যে নট নেসেসারি, এখানে আমরা যে কোনো কিছু নিতে পারি, যে কোনো কিছু নিয়ে ওই অনুযায়ী আমরা স্টাইল করতে পারি। তো আমি স্ট্যান্ডার্ড হিসেবে রোটা ইউজ করলাম। আমাদের একটা রো নিলাম এবং এই একটা রোয়ের ভিতরে আমাদের কলাম আছে 3টা। তো এক্ষেত্রে আমরা কি করলাম, রোটার ক্ষেত্রে আমরা ওভারফ্লো হিডেন দিলাম। ওভারফ্লো হিডেন দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা কলামটাকে উইথ দিচ্ছি এবং ফ্লোট লেফট দিচ্ছি, তখন যেটা আমরা ফ্লোট লেফট দিব তখন ওটার কারেন্টটা অবশ্যই ওভারফ্লো হিডেন দিব। কারেন্টটা কি, এই যে এই এলিমেন্টগুলা কারেন্ট হচ্ছে যে এইটা, হ্যাঁ, এটার ভিতরে তো 3টা আছে, তো এটা হচ্ছে যে 3টা কারেন্ট, আর এগুলো হচ্ছে সেক্ষেত্রে এই রোয়ের চাইল্ড। তো যখন আমরা চাইল্ড গুলোতে ফ্লোট দিব তখন অবশ্যই রোয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওভারফ্লো হিডেন দিচ্ছি। তো এটা প্র্যাকটিস করতে করতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্লোট লেফট আমরা দিচ্ছি উইথ দিচ্ছি 33.33%। এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে আমরা যখন এটাকে ভাগ করলাম 100, যদি আমরা টোটাল উইথটাকে 100 ধরি, 100% ধরি, তাহলে আমরা চাচ্ছি যে 3টা কলাম শো করাতে। তখন আমরা কি করলাম, তখন আমরা 100কে 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলে 33 সাম ফ্র্যাকশন আছে। তো ফ্র্যাকশন গুলোকে আমরা খুব বেশি না 3টা পর্যন্ত ফ্র্যাকশন লিখলাম, যে 3 দিয়ে আমরা এটাকে ভাগ করে এটা যখন ফ্লোট লেফটে দিলাম তখন এটা পাশাপাশি চলে আসে। তো আরো কিছু আমরা হচ্ছে যে নরমাল স্টাইল করছি। তো লেআউটের ক্ষেত্রে আমরা মূলত পার্সেন্টেজ দিয়ে এভাবে একটা নির্দিষ্ট উইথ দিছি এবং ফ্লোট লেফট দিয়ে আমরা ওটাকে পাশাপাশি নিয়ে চলে আসছি। আচ্ছা, ফ্লেক্সে আমরা কি দেখছি, ফ্লেক্সে আমরা কিছুই না, জাস্ট আমাদের যে মেন রোটার ডিসপ্লেটা আমরা ফ্লেক্স করে দিয়েছি এবং ফ্লেক্স করে দেওয়ার পরে ওর যে ভিতরে যে কলামগুলো ছিল, যেমন এই যে কলাম এগুলো অটোমেটিক্যালি আমাদের ইয়ে হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। এটা হচ্ছে যে ফ্লেক্সের একটা বৈশিষ্ট্য, যে যখন আমরা ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দেবো তখন অটোমেটিক্যালি এটা পাশাপাশি চলে আসতেছে।
তো এখানে হচ্ছে যে আমাদের একটা বিষয় মিসিং আছে, সেদিন আমি হয়তো ঠিক করতে পারবো। এটাকে আমরা একটা প্যাডিং দিলাম, সেক্ষেত্রে ওটা হচ্ছে যে আলাদা আলাদা ওর এই যে পাশাপাশি যে আছে এর ভিতরে একটি স্পেস শো করবে। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা হচ্ছে যে ফ্লেক্সের আরেকটা কাজ দেখছি যে পাশাপাশি ইমেজ আমরা কিভাবে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে জাস্ট আমরা একটা রো নিছি, আবার একটা রো নিছি, এর ভিতরে কলাম 1 কলাম 2 কলাম 3 দিয়ে ওর ভিতরে জাস্ট ইমেজ দিছি। ইমেজটা আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি, নিয়ে আমরা রোটা আমাদের হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সে আছে। আমরা যেটা করছি ফ্লেক্স গ্রো 1 দিয়ে যেটা বলেছি যে 1 দিয়ে হচ্ছে এটা একটা জায়গা দখল করবে, আর যখন ফ্লেক্স গ্রো 2 দিচ্ছি তখন প্রতিটা এলিমেন্টের ডাবল জায়গা দখল করবে। এটা হচ্ছে আমরা ফ্লেক্স পর্যন্ত বুঝতে পারছি। ফ্লেক্সের আমি আরো কিছু বিষয় দেখাবো নেক্সট ডে, আপনারা আগে দিয়ে করে। তারপরে আমরা যেটা দেখছি যে ইমেজ উইথ টেক্সট, এই বিষয়টা হচ্ছে সেদিন একটু তাড়াতাড়ি করে শেষ করছি যদিও। আচ্ছা, ইমেজ উইথ টেক্সটটা আমরা কি করতেছি যে আমাদের একটা সাথে জিনিস থাকে, মূল আমাদের রো আছে 3টা, আর আমাদের হচ্ছে যে 3টার ভিতরে আমরা 2টা করে কলাম, একটা কলামে আমাদের ইমেজ আছে, একটা কলামে আমাদের টেক্সট আছে। তো এটা কোডটা আমরা একটু যদি অ্যানালাইজ করি, এখান থেকে অ্যানালাইজ করি, এখান থেকে অ্যানালাইজ করলে আমরা দেখতেছি যে প্রথমে আমাদের যেটা করছি যে আমরা নরমাল একটা সেকশন দিচ্ছি, এটা খুব একটা মানে আউটপুটে আমরা খুব একটা আউটপুট, এটা ভিজুয়াল কোনো আউটপুট নাই। আমরা যেটা করছি যে সেকশন, একটা পেজের একটা সেকশন নিচ্ছি, আমরা এটা কাজে লাগবে আমাদের ভবিষ্যতে যখন মাল্টিপল সেকশন থাকবে, 3টা 4টা 5টা যখন সেকশন থাকবে, তখন এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তো আপাতত হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা একটা সেকশন নিলাম, এর ভিতরে আমরা হচ্ছে যে কন্টেনার দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, দেখি 10 মিনিট আমি একটু আচ্ছা। তো আমরা দেখে রাখছিলাম যে এখানে, তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমত আমরা কি করছি, প্রথমত আমরা একটা কন্টেনার নিচ্ছি। কন্টেনারটা এখানে আমাদের খুব বেশি করতেছে না, কন্টেনারে জাস্ট আমরা উইথ নিচে 100%, মার্জিন নিচে 0 আছে। কন্টেনারটা আবার একটু ডিলিট করে দিই, তাহলে আমাদের কোডটা অন্তত একটু হবে। বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এই যে আপনারা হচ্ছে কমেন্ট ইউজ করবেন কি একটা কারণ বশত আমি আবারও বলি যে আমরা এখানে কমেন্ট ইউজ করছি বিধায় আমরা খুব ইজিলি কন্টেনারের যে শেষ দিকটা সেটা আমরা রিমুভ করতে পারছি। হ্যাঁ, আমরা যখন কোড মডিফাই করবো তখন এগুলো আমাদের একটু কাজে দিবে। তো এটা হচ্ছে যে রো নিয়ে, তো কন্টেনার আমরা একটা রো নিলাম, রো এর ক্ষেত্রে আমরা করছি কি এখানে ওভারফ্লো হিডেন দিচ্ছি। আমরা যে গ্রিড সিস্টেমটা শিখছিলাম, তো ওভারফ্লো হিডেন দেওয়ার পরে কি করছি যে আমরা কলাম নিচ্ছি, এটা যে কোনো নাম দিতে পারি। তো আমরা 3টার একই নাম দিচ্ছি, একই নাম দিয়ে একই কাজ করছি। কি কাজ করছি যে আমরা এটার একটা উইথ নিচ্ছি, 100% এর মধ্যে আমরা উইথটা কত করছি 33%। 33%। তারপরে হচ্ছে যে আমরা যেটা করলাম যে প্যাডিং দিচ্ছি, একটা প্যাডিংটা হচ্ছে যে মূলত না দিলে এরকম হতো, পাশে একটু জায়গার জন্য আমরা একটা প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল, আর ফ্লোট দিচ্ছি লেফট। ফ্লোট লেফট দেওয়ার কারণ হচ্ছে যখন নর্মাল আমাদের এইভাবে থাকে তখন এটা উপরে নিচে আপনার এলোমেলো ভাবে শো করতেছে, বাট আমরা যখন ফ্লোট লেফটটা দিলাম তখন এগুলো পাশাপাশি চলে আসলো। তো এর ভিতরে আমরা যে মেইন বিষয়টা করছি সেটা হচ্ছে যে এর ভিতরে আমরা যেটা আমরা করছি যে আমরা চাচ্ছি যে একটা ইমেজ থাকবে, ইমেজের পাশে টেক্সট থাকবে, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, এবং ইমেজটা ফিক্স থাকবে। আমরা যদি
উইন্ডোটা ছোট বড় করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটার কোনো সাইজ পরিবর্তন হচ্ছে না, বা ইমেজের পাশে যে আমাদের কন্টেন্ট গুলো আছে, যে টেক্সট গুলো আছে, ওগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে কিংবা ছোট বড় হচ্ছে, বা ইমেজটা আমাদের সবসময় ফিক্স আছে। এই বিষয়টা করতে আমরা কি করলাম, আমরা এর ভিতরে একটা ডিপ নিলাম, ডিপ নিয়েছি কারণ আমরা হচ্ছে যে ওটা একটা আলাদা স্পেসিফিক স্টাইলাইজেশনের জন্য। তো এই ডিপটা যেটা আছে আমাদের আগে ছিল সম্ভবত এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তো এখানে আমরা ইমেজও নিতে পারি, হ্যাঁ ডিপের ভিতরে ইমেজও নিতে পারি, ওটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা উইড দিছি, উইড দিছি আমরা 150 পিক্সেল, এটা ফিক্স। তো আদার্স যেগুলো প্রপার্টি আছে যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড উইডথ, ব্যাকগ্রাউন্ড পজিশন কিংবা মার্জিন ফ্লোর, হ্যাঁ এগুলো তো আমরা নরমাল জানি। এগুলো হচ্ছে কি করে ফ্লোর দিয়ে আমরা লেফটে ইয়ে করতেছি যাতে এটা লেফটে থাকে। আর আমাদের এখানে মেইন যে বিষয়টা হচ্ছে উইডথটা আমরা 150 পিক্সেল দিয়েছি। 150 পিক্সেল দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এটা উইডথ যখন আমরা 150 পিক্সেল নিয়েছি, সেক্ষেত্রে আমরা যদি এটার উইডথ যদি আমরা নিই 200 পিক্সেল, হ্যাঁ তাহলে আমাদের এটা হবে কি, এটা যখন আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন স্ক্রিনে যেটা শো করবে, তো বিভিন্ন স্ক্রিনে আমাদের দুইটা উইডথ সেম আছে, যেমন এটা 100 আছে, এটা 200 আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যখন স্ক্রিনটা একটু ছোট হচ্ছে, কোনো একটা ছোট স্ক্রিনে এটা ইয়ে করে, ওপেন করে, তাহলে এটা ওপর নিচে হয়ে যায়, ডিজাইনটা ব্রেক করতেছে। কিন্তু আমরা চাচ্ছি এটা একটু ফ্লেক্সিবল, যে আমাদের ছোট স্ক্রিন হোক, একবারে মোবাইলের হিসাব আলাদা, বা এরকম ছোট স্ক্রিনে যেমন এটা হচ্ছে 1000 থেকে 1100-র মধ্যে আমরা যখন এটা দেখতেছি, তখন এটা ডিজাইনটা ব্রেক করতেছে। তো আমরা এটার একটা ফ্লেক্সিবল উইডথ চাচ্ছি। তো ফ্লেক্সিবল উইডথটা আমরা এখানে কিভাবে দিছি, ফ্লেক্সিবল উইডথটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা উইডথ তো আমাদের প্রপার্টি নেই, এটা তো যেটা ছিল স্ট্যাটিক এটাই আছে, কিন্তু ভ্যালুটার ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে ভ্যালুটা আমরা নরমালি 100% যদি আমরা দিই, তাহলে টোটাল এই যে টোটাল জায়গা, এই টোটালটা নিয়ে তো 100% হবে। সেজন্য এটা হচ্ছে একবারে নিচে শো করতেছে, বা আমরা যাচ্ছি যে যদি আমরা এখানে ধরো যাক আমরা 60% দিলাম, তো 60% দিলে হচ্ছে কি একটা নির্দিষ্ট ইয়ে পর্যন্ত কাজ ছোট বড় হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ছোট বড় করতে পার। আর যখন এই 150 পিক্সেল এবং 60% যখন বেশি হয়ে যাচ্ছে, তখন এটা আবার কি ব্রেক করতেছে। তো এই ব্রেক যাতে না করে, আমাদের একবারে ফ্লেক্সিবল যাতে থাকে, সেজন্য আমরা উইডথটা নিচ্ছি একটু আলাদা একটা ভ্যালুতে। ভ্যালুটা কি করতেছে, ভ্যালুটা ক্যালকুলেট করতেছে। আমরা CALC এটা দিয়ে বোঝাচ্ছি যে ক্যালকুলেশন, CALC দিয়ে আমরা বোঝাচ্ছি ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনটা করতেছি কি, এই যে টোটাল আমাদের যে লিস্টটা ছিল, এটা তো আমরা 100% ধরতে পারি। পার্সেন্ট হিসেবে যখন আমরা ধরি, এটা হচ্ছে 100%, মানে টোটাল আমরা জায়গাটা এখান থেকে এখান পর্যন্ত 100% নেওয়ার পরে আমরা যেটা করতেছি, আমাদের এই ইমেজটার উইডথ আছে 150 পিক্সেল, প্লাস আমরা একটা মার্জিন রাইট দিছি হচ্ছে 15 পিক্সেল। তাহলে আমাদের এখানে টোটাল জায়গাটা দাঁড়ানো হচ্ছে যে 150 প্লাস মার্জিন রাইটটা যেটা আছে 165 পিক্সেল। তো আমরা যেটা করছি যে আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করে যে 100% থেকে 165 পিক্সেল বাদ দিলে যতটুকু জায়গা থাকে, হ্যাঁ ওইটা হচ্ছে যে আমাদের এই কন্টেন্টটার উইডথ। তার মানে এখানে বোঝাচ্ছে যে 100% থেকে 165 পিক্সেল যখন আমরা বাদ দিচ্ছি, তখন এটা কম হতে পারে, বেশিও হতে পারে। যখন আমাদের স্ক্রিনটা বড় হচ্ছে, তখন আমাদের এটা আমরা যদি একটা ইয়ে করি যে এটা তখন আমাদের, আমরা যদি এটাকে একটু পিক্সেল দিয়ে মেজার করতে যাই, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটার এই কন্টেন্টের উইডথ আপাতত আছে 385 পিক্সেল। আচ্ছা, এটাকে যখন আমরা হচ্ছে যে ছোট করব, তখন হচ্ছে যে এটা আমাদের উইডথ আসবে 203 পিক্সেল। তো এখান থেকে আমরা কি বিষয়টা দেখতে পাচ্ছি, আমরা তো প্রতিটা মানে ছোট বড় স্ক্রিনে আলাদা আলাদার জন্য আমরা তো এভাবে ক্যালকুলেশন করে যে এই স্ক্রিনে এত পিক্সেল, এই স্ক্রিনে এত পিক্সেল থাকে, এরকম আমরা করতে পারবো ওটা, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা ওটা করবো না।
যেহেতু আমাদের একটা ফ্লেক্সিবল অপশন আছে। তো এখানে একটা 100% আমাদের দেখাচ্ছে কত পিক্সেল, এখানে পার্সেন্ট অফ পিক্সেল যদি আমরা ইয়ে করি কনভার্ট করি, যেমন আমার কারেন্ট স্ক্রিন উইডথটা আমাদের এইটার উইডথটা আসতেছে মোটামুটি 370 পিক্সেল। তো এখানে 100% মানে আমরা বুঝতে পারতেছি 370 পিক্সেল। আবার যখন আমরা একটু বড় করব তখন আমার পার্সেন্টেজের মজাটা এখানে যে এটা স্ক্রিনে উইথ অনুযায়ী পার্সেন্টেজের উইথটাও কমা করা হচ্ছে। তো এখানে আমরা 100% মানে বলতে বুঝতে পারতেছি 453 পর্যন্ত। এরকম বিভিন্ন স্ক্রিন সাইজের 100% বলতে বিভিন্ন পিক্সেল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যে ইমেজটা একটা ফিক্সড উইথ দিছি, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওই ফিক্সড উইথ বাদ দিয়ে যেটুকু জায়গা থাকে ওইটুকু আমাদের হচ্ছে যে কন্টেন্টের জন্য বরাদ্দ থাকে। যেমন আমরা হচ্ছে যে বিভিন্ন সময় ঘর বাড়ি যখন আমরা করতে যাই তখন আমরা কি চিন্তা করি যে আমরা আমাদের বাড়ির ধরা যাক 3 রুমের আমি একটা বাড়ি বানাবো, আমার জায়গা আছে দেখা যাচ্ছে যে 1 বিঘা জায়গায় আমি একটা 3 রুম কিংবা একটা ডুপ্লেক্স বাড়ি করতে যাচ্ছি, একটা বড় সড়ো বাড়ি করতে যাচ্ছি। তো তখন আমরা কি চিন্তা করি যে আমাদের বাড়িটার যে জায়গাটুকু লাগবে, ধরা যাক আমাদের বাড়ির জায়গা লাগছে হচ্ছে যে মোটামুটি 2 কাঠা 3 কাঠা এরকম পরিমাণ আমরা একটা ছোট হোক বড় হোক এরকম পরিমাণ একটা জায়গা আমাদের একটা বাড়ি থাকবে। বাড়িটা স্পেস বাদ দিয়ে যেটুকু জায়গা থাকবে ওগুলোতে আমরা কি করবো, বাগান করবো। সিস্টেমটা এরকম যে আমরা এখানে যে জিনিসটা করতেছি যে আমাদের এইটুকু জায়গা, এদের কলাম দিয়ে যেটুকু জায়গা আমরা বরাদ্দ করছি এটা তো 33% যেটা করছি বরাদ্দ এটা হয়ে গেছে। তো এইটুকু জায়গার ভিতরেও আমাদের যে ইমেজটা নিব, আমাদের ইমেজের উইথ এবং এর মার্জিন প্যাডিং সহ, যেমন এখানে আমরা মার্জিন দিচ্ছি, তো এই ইমেজের উইথ এবং মার্জিনটা সহ মিলে টোটাল আমাদের ইমেজের জায়গাটা লাগবে। তো এই জায়গাটুকু বাদ দিয়ে বাদ বাকি যতটুকু জায়গা থাকবে ওইটা আমাদের কন্টেন্টের জন্য আমরা বরাদ্দ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করলাম যে আমরা একটা ক্যালকুলেশন করলাম সিএসএস এর ভ্যালুতে, এটা হচ্ছে যে একটা ভ্যালু ক্যালকুলেশন করলাম যে 100% যে টোটাল জায়গা 100% থেকে আমরা ইমেজের জায়গাটুকু বাদ দিলাম, 165 পিক্সেল বাদ দেওয়ার পরে যে জায়গাটুকু আমাদের আছে এইটুকু আমাদের কন্টেন্টের জন্য বরাদ্দ হচ্ছে এবং এইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক মূলত এটা হচ্ছে আমরা এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তো এই পর্যন্ত আপনারা হয়তো আজকে হয়তো নতুন স্টুডেন্ট হয়তো আসতে পারছে, যারা ওল্ড স্টুডেন্ট যারা হচ্ছে আগের স্টুডেন্ট তাদের হচ্ছে যে কিছু কোশ্চেন আছে আপনারা একটু বলেন। এই পর্যন্ত আমরা যেটুকু আজকে তো অত ডিটেলস আসলে সবকিছু বলে যায় না, এখন যতটুকু ডিসকাস করা হলো এর মধ্যে আপনাদের হচ্ছে কি কোনো কনফিউশন কিছু থাকলে আপনারা বলেন, আমি হচ্ছে যে এই করতে চেষ্টা করতেছি। আর কোশ্চেন হচ্ছে যে এটা দেখেছে যদি করতে অসুবিধা হয় আপনার ওর সাথে বলেন, গোল ভাই সভাপতিটাকে আছে, গোল ভাই আমাদের তাদের বলে দিলে আমি ওই হিসেবে আলোচনা করবো। কোশ্চেন নাই তো আমার আসছে না কোশ্চেন কোশ্চেন খুঁজে পাচ্ছে না কেউ? কোশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ ভাই, মানে যে কোনো কোশ্চেন করেন আপনি, যে কোনো কোশ্চেন এই স্টেবিলের থেকে যে আমরা সিএসএ নিয়ে যাচ্ছি না একটা কাজ স্টাইলাইজেশন করার জন্য, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই স্টেবিলে যে ইয়েগুলো কোডিং এইগুলো করলাম আর কি, হাইপার কি ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা যে প্রত্যেকটা ভাগে ভাগে নিচ্ছি, যে এই ভাগটা দিচ্ছি আমি এই কারণে, এখানে এই স্টাইলের এই ভাগের কারণে সিএসএস এই কোডটা লিখলাম, এই কাজটা এখান থেকে এখানে শো করলাম।
তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট নিচ্ছি না, যেমন প্যারেন্ট ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ নিলাম, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে নিচ্ছেন। এই যে ভাগগুলো, এই ভাগগুলো বুঝতে একটু সমস্যা হয়। সব ক্লাসে সবই বুঝি দিয়ে দিই, কিন্তু ওই যে মানে এখান থেকে নিয়ে যায় যে ওখানে যে প্রপার্টি সিএসএস করবো, সেই সময় ধরা পড়া লেগে যায়। তো কোনটার থেকে কোনটার প্যাডিং হবে, কোনটার প্যাডিং হবে, এরা আমরা বুঝতে পারি। তা আপনার ফটোশপের লেয়ার বোঝেন না? ফটোশপের লেয়ার আর ব্রাদার বুঝছেন কি? ও উনি বলতে চাচ্ছে যে উনি যে অনেকগুলো সেকশন করে, হ্যাঁ, সাপোজ দুইটা সেকশনের কথাই বলি, একটা সেকশনে ব্যানার নিল আর ওই ব্যানারের নিচে হচ্ছে আবার একটা গ্রিড নিল। এখন এই ব্যানার প্লাস গ্রিড, এখানে অনেকগুলো সেকশন, কোনটা কিভাবে সিএসএস করবে এটা উনি বোঝে না, যে কোনটাতে কিভাবে সিএসএস করলে কাজ করবে, এটা প্যাচ লাগে যায়। মানে প্যারেন্ট আর চাইল্ড গুলা, প্যারেন্ট আর চাইল্ড, হ্যাঁ হ্যাঁ, তো এখানে যেটা খেয়াল করার বিষয়, আমরা এটাতে এই সেকশনটা হচ্ছে আমরা ইয়ে করি, তাহলে হচ্ছে যে সুবিধা হবে। যেমন এখানে আমরা হচ্ছে যে কয়েকটা সেকশন নিয়েছি, তো ওনার যেটা প্রশ্ন যে আমাদের এই ইয়েটা সেকশনটা তো বাড়ে না, হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন সেকশনটাতে আমরা কোন স্টাইলটা করলে আমরা এরকম আউটপুটটা পাবো, এটা হচ্ছে ওনার কোয়েশ্চেন। আমরা এটা তো নর্মাল এখন দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় ইমেজ দিব, কোথায় আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, কোথায় কালার দিব, কোথায় প্যাডিং দিব, এই জিনিসটা হচ্ছে একটা কনফিউশন। তো আমরা হচ্ছে প্রথম চিন্তা করি এই আউটপুট থেকে ইনপুট, মানে এতদিন আমরা ইনপুট থেকে আউটপুটে আসছি, এখন আমরা হচ্ছে আউটপুট থেকে ইনপুটের দিকে যাই। আউটপুটটা আমরা দেখবো, এটা আমাদের আউটপুট আসছে, এখন এই অনুযায়ী আমরা ইনপুটটা কিভাবে বানাবো, আউটপুট টু ইনপুট। এখান থেকে ব্যাকে যাবে, ব্যাক থেকে সামনে আসছে। একটা পেজের ব্যানারটা কি একটা সেকশন, একটা আলাদা সেকশন। তো একটা পেজে তো আমাদের শুধুমাত্র একটা সেকশনই না, আমাদের আরো সেকশন থাকবে। এখানে হচ্ছে যে ব্যানার, তারপরে আমাদের সার্ভিসের বিভিন্ন ইনফরমেশন থাকবে, আর টেস্টিমোনিয়ালের ইনফরমেশন, একটা ওয়েব পেজে অনেকগুলো সেকশন থাকে। তো সেরকম হচ্ছে যে এটা একটা পার্ট অফ সেকশন, এটা আমাদের একটা ইন্ডিভিজুয়াল সেকশন যেটার ভিতরে আমরা ব্যানার রাখবো। তো সেক্ষেত্রে আমরা যখন এটা যখন আমরা দেখবো, তখন ইনপুট আমাদের চিন্তাটা থাকবে যে আমরা এর জন্য একটা জায়গা বরাদ্দ করি। যেমন একটা এর আগে আমি বলছি যে একটা ঘরে যেমন আমরা কোনো একটা জিনিস প্লেস করতে যাই, যেমন একটা টেবিল প্লেস করবো, বা একটা হচ্ছে টেলিভিশন বা একটা ফ্রিজ যখন আমরা প্লেস করবো, তখন আমাদের মাথায় প্রথমে কোন জিনিসটা আসে যে আমাদের এই যে জিনিসটা আমাদের ঘরে আমরা রাখবো, তো এটা তো আমাদের একটা জায়গা দরকার। এই জায়গাটা আমরা চিন্তা করি যে আমরা এটা হয়তো বেডরুমে রাখবো, কি হচ্ছে ড্রয়িং রুমে, কি হচ্ছে কিচেন রুমে, এই জায়গাটা আমরা এখানে এটা প্লেস করবো এবং কোন অনুযায়ী আমরা চিন্তা করি। তো যখন আমরা HTML/CSS এ কাজ করি, তখন যখন আমরা একটা সেকশন দেখি, ওই সেকশনটা আমাদের রাখার জন্য আমরা প্রথমে যেটা করি একটা বিল্ড নিই, অথবা বিল্ড নেওয়ার থেকে এটা নভেম্বরে আগে বিল দিয়ে কাজ করতাম, কিন্তু এখন যেহেতু অনেক কিছু আপডেট হচ্ছে, আলাদা আলাদা উদ্দেশ্যের জন্য আলাদা আলাদা আমাদের আসছে, ট্যাগ আসছে, সেহেতু আমরা ট্যাগ গুলো প্রপার ইউজ করবো। তো সেজন্য আমরা যেটা করলাম, যেহেতু একটা পেজের ভিতরে আছে এটা, তো সেক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে চিন্তা করবো এখানে একটা সেকশন নেই, হ্যাঁ। তো সেকশন নেওয়ার পরে আমরা কি একটা সেকশন ধরে নিলাম, মনে চিন্তা করি আমরা এটার একটা স্কিম করতেছে, একটা পরিকল্পনা যে এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো এই ব্যানারটা। তো প্রথমে আমাদের যেটা মাথায় আসবে যে এই টোটাল
এর মধ্যে যত কিছু আছে, এই টাইটেল বলে, এটা বলে, এই কালার বলে, ইমেজ বলে, সবগুলো তো আমাদের একটা কিছুর মধ্যে রাখতে হবে, সেটা এলোমেলোর মধ্যে রাখতে হবে। তো এই একটা কিছুর মধ্যে রাখার জন্য আমরা কি করলাম, একটা নির্দিষ্ট সেকশন নিলাম। সেকশন নিব কিংবা দীর্ঘ দেওয়া যায়, কিন্তু আমরা দীর্ঘের পরিবর্তে সেকশন দিব, এটা মোর স্ট্যান্ডার্ড। সেকশনটা এটা আচ্ছা, আমরা এই প্রোগ্রামটার জন্য আমরা একটা সেকশন নিলাম। আচ্ছা, এরপর কি দেখা যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে আমাদের একটা ইমেজ আছে। ইমেজটা কোথায় আছে? ইমেজটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু হচ্ছে যে পাশাপাশি কিংবা সামনে কিংবা উপরে নিচে এরকম না। বিষয়টা হচ্ছে যে ইমেজটা আমাদের আছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজ আছে তখন সম্ভবত আমাদের চিন্তা করতে হবে যে এই ইমেজটা কোন একটা ডিপ কিংবা কোন একটা সেকশনে কোন একটা এলিমেন্টের তো ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের কি দেখতে হচ্ছে যে এটা আমাদের ইমেজটা কিন্তু ফুল। তার মানে আমাদের প্যারেন্ট মানে যেটা মূল ট্যাগ থাকে ওটাতে যদি আমরা ইমেজটা দিই তাহলে এটা আমাদের ফুল হবে। আর এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড যদি আমি মনে করি যে আমি এখানে এই হেডিং এর কিছু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা দিব, তখন কি হবে, শুধুমাত্র হেডিং এর যতটুকু জায়গা ততটুকুতে ইমেজটা আমার শো করবে। তো আমরা তো ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইমেজটা যাতে আমাদের একবারে ব্যাকগ্রাউন্ডে ফুল উইথ থাকে। তো ব্যাকগ্রাউন্ডে ফুল উইথ আমাদের কি পাবো, আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ফুল উইথ পাবো আমাদের মূল যে প্যারেন্ট ট্যাগ, মূল যে আমরা নিয়েছি সেকশন, ওখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ পাবো। যেমন আমরা যখন একটা ঘরের যখন রং করতে যাই, যেমন ধরুন আমরা মেঝে রং করি, তো মেঝে রং করতে কাউকে যদি আমরা নির্দেশ করি যে ভাই আমার ঘরে রং করা লাগবে, মেঝেটা রং করে দাও, তো সেক্ষেত্রে আমরা কি ওকে বোঝাই দেবো যে ঘরের ফুল মেঝেটা তুমি রং করে দেবে। আচ্ছা, আমরা যদি চাই যে না আমরা ফুল মেঝে রং করাবো না, আমরা একটা নির্দিষ্ট জায়গা রং করবো, তখন আমরা হচ্ছে যে রং করবে তাকে আমরা বলে দিবে ভাই তুমি এই নির্দিষ্ট জায়গায় এই রংটা করো কিংবা এরকম একটা ছবি আমাদের আর্ট করে দাও। তো ওই কিন্তু ওই নির্দিষ্ট জায়গাতেই করবে, ও টোটাল মেঝেতে কিন্তু করবে না। আবার যখন টোটাল মেঝেতে যখন নির্দেশ দিব তখন টোটাল মেঝেটাতেই করবে। তো বিষয়টা এরকম, যখন আমরা চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিব টোটাল সেকশনে দিব, তখন আমরা মূল যে টোটাল যে ইয়েটা আছে, মূল যে আমাদের ডিপটা আছে কিংবা মূল যে সেকশনটা আছে ওইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব। সেক্ষেত্রে আমাদের ওইটা কি হবে, আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড পিছের যে দৃশ্যটা ওটাতে ফুল কভার করবে। প্রথমে হচ্ছে যে স্ট্যান্ডার্ড হিসেবে একটা সেকশন নিলাম, সেকশন চিন্তা করলাম, সেকশন চিন্তা করার পর আমরা চিন্তা করলাম যে ইমেজটা তাহলে কোথায় বসাবো, এখানে দিলে তো হবে না, এখানে দিলেও হবে না, কারণ এটাতে একটু শুধুমাত্র অল্প একটু জায়গা মধ্যে শো করবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করলাম ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা সেকশনের ভিতর দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এরপর আমরা কি করছি যে এই যে একটা ওভারলে আমাদের একটা ইফেক্ট আছে, ওভারলে কালারটা এটা আমরা দিতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে ওভারলে কালারটা তো আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড, আমরা যেটাতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি যেমন সেকশনে তো আমরা ওভারলে কালারটা দিতে পারি, যেহেতু ওভারলে কালারটা ফুল ব্যাকগ্রাউন্ডটা কভার করতেছে, সামনে যে ফুল ব্যাকগ্রাউন্ডটা কভার করতেছে ওইখানে আমরা হচ্ছে যে দিতে পারি। তো এটা হচ্ছে যে মানে যেটা একটা লাগে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ওভারলে কালারটার জন্য কেন আলাদা দিক দিব, আমরা তো সেকশনে যদি কোনোভাবে যদি ওভারলে কালারটা দিতে পারি, ওভারলে কালার এবং ইমেজটা যদি দিতে পারি, তাহলে তো আমাদের তো এক্সট্রা দিক না দরকার, শুধুমাত্র আমরা এই ব্যানারটা নিলাম। আজান দিচ্ছেন ব্রাদার? হ্যাঁ, আজানের কি ব্রেক দিবেন 5-10 মিনিট? হ্যাঁ, আজানের একটা ব্রেক দেওয়া, আজানের ব্রেক দেওয়ার পরে আমরা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করবো, আর তারপরে আদার্স কোনো ইয়ে থেকে আমরা টিভি করবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি 10 মিনিটের পর আমার পরবর্তীতে 5-6 মাস পরে আমি হচ্ছে আমার এসে বাইরে বলে একটা ক্লাস নিবি, বাইরে বলে একটা ক্লাস নিবি, আমরা তখন শিখবো। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা হচ্ছে আপনার যেটুকু অর্জন করার আমার থেকে যেটুকু আপনার নেওয়া, আমার যতটুকু আছে এইটুকুর মধ্যে আপনার যতটুকু নেওয়া এর মধ্যেই নিতে হবে। এর মধ্যে নিতে হলে আপনারা কোয়েশ্চেন করবেন না কিংবা আপনাদের কোনো কনফিউশন থাকবে না, আপনাদের কোনো কিছু বোঝা যাওয়া থাকবে না। তখন কি হবে, আমি নর্মালি হচ্ছে আমার যে কোর্স মডেল আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওই কোর্স মডেল অনুযায়ী আমি কিন্তু লেকচারদের শেষ করে দিতে পারবো। এটা আমার জন্য খুব
খুব একটা বিষয় না, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমরা পদ্ধতিতে বলতেছি যে ট্র্যাডিশনাল যে কোর্সগুলো চলে আমরা কিন্তু কিভাবে জিনিসটা আসলে এখন পর্যন্ত আমরা মূল্যায়ন করিনি। আমরা চাচ্ছি যে আপনাদের থেকে একটা আউটপুট নিতে। তো আপনাদের আউটপুট নিতে বলতে আউটপুট কি যে আপনাদেরকে যে আমি আমার কাজ আপনাদেরকে করাবো বিষয়টা তাও না। বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু এখানে সময় দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, এটা তো একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট থেকে তো আপনার কিছু নিতে হবে। আপনাদের তো অবশ্যই একটা হচ্ছে যে কিছু বেনিফিট আপনারা অবশ্যই নিতে হবে, নাইলে তো এটা একটা লস প্রজেক্ট হয়ে যাবে। তো এইখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ কিছুই না। আমি যেটা এখানে ক্লাসে বলতেছি এটা হচ্ছে যে আপনারা বোঝার চেষ্টা করবেন, বোঝার যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন যে ভাই আমি স্টেটলি ভাই আমি এটা বুঝিনি। সবাই বুঝতে কিন্তু আমি বুঝি এক কথা। এখন সবাই যেটা বুঝবে আপনাকে ওটাই বুঝতে হবে, বিষয়টা কেন একটা ইজি জিনিস সবাই বুঝতে পারতেছে কিন্তু আপনার মাথায় যেটা ক্লাস নাও করতে পারে, আপনি এটা নাও বুঝতে পারেন। তো মেন কথা হচ্ছে যে এখানে কোনো সংকোচ আপনারা রাখবেন না। হ্যাঁ, আপনার যেটা বুঝবেন আপনি স্ট্রেট বলে দেবেন ভাই এটা বুঝি না আমার বুঝা যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যতটুকু সময় দরকার কিংবা যতটুকু ইয়ে করার দরকার আমরা অবশ্যই করবো, কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে। যখন আপনি এ পর্যন্ত বুঝবেন তাহলে আপনি চিন্তা করেন যে আমরা এ পর্যন্ত যতগুলো সেকশন বানাইছি আমরা মোটামুটি কিন্তু একটা ওয়েব পেজের 30% কমপ্লিট করে ফেলছি। কিভাবে? আমরা যদি এটাকে কম্বাইন করি, প্রথম দিকে আমরা হেডারটা বানাইছি, হেডারটা করতে আমাদের স্লাইড হেডারটা বানাইছি, হেডারটা সেট করলাম, পরবর্তীতে গ্যালারিটা সেট করলাম, তারপরে এই গ্রিডটা সেট করলাম, তারপরে এটা সেট করলাম। এটা এই টোটালটা যখন আমরা সেট করবো তখন আপনি কিন্তু দেখতে পাবেন যে আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু 30% আমরা বিট করে ফেলছি যখন আমরা এটাকে কম্বাইন করি। তো এই পর্যন্ত আপনি যদি বুঝে থাকেন, এই 30% পর্যন্ত যদি আপনারা বুঝে করতে পারেন তাহলে নেক্সট 70% করতে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, তো আপনারা যেটা আপনারা বলতেছি আপনারা প্র্যাকটিস করেন, হ্যাঁ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আর হচ্ছে এই যে এইভাবে উল্টা পাল্টা করে দেখবেন যে আসলে আমি যেটা করতে এটা যে করতে হবে আপনি চেষ্টা করবেন যে এটা কেন আমি এইটা অ্যাপ্লাই করলে কি হয়। আপনার তো অ্যাপ্লাই করে দেখতে তো টাকা লাগতেছে না, কিংবা কম্পিউটার তো ক্লাসও করতে কিছুই হবে না, ঘুম এলে কাজ করবে না, সঠিকভাবে কাজ করবে এবং আমরা একটা নতুন ফিচার সম্বন্ধে আইডিয়া করবো। যেমন এখানে আমি জাস্ট প্যাডিংটা চেঞ্জ করে কি একটা নতুন একটা লুকিং পাইলাম, তো এরকম। তাহলে আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল বাবা। হ্যাঁ ব্রাদার, এখন কোশ্চেন বলতে কি তো নামাজের সময় হয়ে গেছে, এখন ঈদের পরে এক্সাম নিব। মানে বেসিক্যালি কোর্সটা থেকে আমরা তো 4-5 জনকে এখানে আমি অ্যাপয়েন্ট করব, বুঝছেন? অ্যাপয়েন্ট বা মানে স্পেশালভাবে টার্গেট করব। তো আর হালকা পাতলা প্রাইজেরও ব্যবস্থা আছে। তো ঈদের পরে আপনি যদি ঈদের আগে একটা ক্লাস নেন তাহলে ওটাতে সিম্পলি একটা লেআউট বানানো দেখাবেন আর কি। যেমন ওটাতে শুধু ফুটারটা মিসিং আছে, ওই মেনু তো দেখাইছেন, মেনুটা লিঙ্ক করালেন বা মিডলে আরও কিছু এক্সেপশনাল সেটিং দেখায় টেমপ্লেটটা একটা বানানো দেখায়। আপনি এখন সবাই বলেন যে তোমার টেমপ্লেট বানাও, আর আপনি তো প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, ঈদের পরে একদিন থাকে প্রেজেন্ট থাকা অবস্থায় আমরা এক্সামটা নিব। এক্সামটা হতে পারে সাপোজ অ্যাজ লাইক যে আমরা একটা টেমপ্লেট বানাতে দিলাম, হ্যাঁ সবাই দেখলাম, সবাই টেবিল তো ডেস্ক তো আছেই, পিসি নিয়ে বসলো, তো টেমপ্লেটের মানটা দেখে আপনি মার্ক করবেন আর কি। এভাবে 3টা এক্সাম নিব, ওই 3টার মধ্যে যারা ভালো করবে, এখন তো হালকা পাতলা অ্যানাউন্স করছি প্রাইজ যেটা দিব, সেটা না দিলেও অন্তত তার কাছাকাছি যেটা হবে হ্যাঁ দিতে হবে আর কি। আর মোটামুটি যারা ভালো করবে এখান থেকে, হ্যাঁ তাদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি থাকবে। এখন নেক্সট হ্যাঁ আমরা আগে হ্যাঁ হ্যাঁ আগে শেষ করবে। হ্যাঁ এগুলো শেষ করে তারপরে হচ্ছে যে HTML লেআউটের উপরে চেঞ্জ করতে হবে, তারপরে জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে